হ্যালো এভরিওয়ান। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অ্যালুমনাই অ্যাসোসিয়েশন অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সাস প্রেজেন্স বিজনেস ক্রনিকলস নামের এই পডকাস্ট সেশনে আমি কাজী ইব্রাহিম হোসেন পিয়াস আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। এটি আমাদের প্রথম সিজন অ্যান্ড দিস ইজ আওয়ার ফার্স্ট এপিসোড অ্যান্ড আমরা এটার নাম দিয়েছি হচ্ছে হিয়ার দ্য টেলস অফ সাস বিবিএল লেজেন্ডস। সো দিস ইজ আওয়ার ফার্স্ট এভার অনলাইন ডিসকাশন সেশনস এরকম করে। আমরা অনেকদিন ধরে অ্যাকচুয়ালি প্ল্যান করতেছিলাম যে এরকম একটা প্ল্যাটফর্ম করার ব্যাপারে যেখান থেকে উই ক্যান ডিসকাস দ্য সাকসেস অ্যান্ড ফেইলিওর বোথ স্টোরিজ অ্যান্ড যেটা থেকে আমাদের নিউ কামার্স অ্যান্ড ফ্রেশার্স যারা আছে আমাদের তারা যেন কিছু শিখতে পারে। বেসিক্যালি বিজনেস ক্রনিকলসে আমরা গল্প শোনাবো। আম, কি গল্প? মেইনলি ক্যারিয়ারের গল্প, প্রস্তুতির গল্প, পথ চলার গল্প ইত্যাদি। প্রথম সিজনে আমরা আমাদের সাস বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট থেকে পড়ে যারা দেশ বিদেশের নানান জায়গায় কাজ করতেছে, কেউ জব করতেছে, কেউ বিজনেস করতেছে, কেউ বিদেশে পড়ালেখা করতেছে, পিএইচডি করতেছে, বা কেউ পড়াইতেছেন, তাদের গল্পগুলো শুনবো সো দ্যাট আমরা সবাই ওনাদের সম্পর্কে জানতে পারি and স্পেশালি আওয়ার ফ্রেশার্স ক্যান লার্ন সামথিং অ্যাবাউট ফ্রম দেয়ার স্টোরি, এবং তারা যেন তাদের নিজেদের পথটাও বেছে নিতে পারে এই স্টোরিগুলো শুনে, অ্যান্ড তাদের প্রস্তুতি যেন, তাদের প্রিপারেশনসটা যেন সহজ হয়। তারা যেন মনে করে তারা যে রিসোর্সটা ইউজ করতেছে কারেন্টলি, সেই একই রিসোর্স, একই হল, একই মেস, একই টং, একই ইনস্টিটিউটে পড়ে তাদেরই বড় ভাই বোনেরা কিভাবে কে কোথায় কি করছে না করছে, কোথায় আছে, এই ব্যাপারগুলো যেন জানতে পারে, অ্যান্ড অলসো মোস্ট ইম্পর্টেন্টলি তারা যেন তাদের যে কোনো প্রয়োজনে হেল্প পেতে পারে, নক করতে পারে যাকে দরকার। একটা নেটওয়ার্কিং, একটা কমিউনিটি বেসটা যেন আরো স্ট্রং হয়। এমনিতে আলহামদুলিল্লাহ আমাদের বিবি এর বন্ডিং ইজ ভেরি গুড ইউনিভার্সিটিতে, বাট তারপরেও যেহেতু আমাদের অনেকগুলো ব্যাচ এখন বের হয়ে গেছে এর মধ্যে, সো ওই স্ট্রং কানেক্টিভিটিটা যেন থাকে সবার মধ্যে। হাওয়েভার আমি আমার পরিচয়টা একটু দিয়ে নিই। মাই নেম ইজ কাজী ইব্রাহিম হোসেন পিয়াস। আমি একটা কোম্পানিতে ব্র্যান্ড ম্যানেজার হিসেবে জব করতেছি রাইট নাও। অ্যান্ড ইউনিভার্সিটিতে আমার সেশন ছিল 2010-11, অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে আমি 13তম ব্যাচের ছাত্র ছিলাম। ওকে, লেট মি টক অ্যাবাউট সামথিং অ্যাবাউট টুডেইস প্রোগ্রাম। আমরা মূলত আম, শুরু করতে চেয়েছি আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সব লিডার্সদেরকে নিয়ে। সো মেইনলি আজকে আমরা কথাও বলবো আমাদের এখন পর্যন্ত এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যতজন প্রেসিডেন্টস অ্যান্ড জিএস ছিলেন তাদেরকে নিয়ে আমরা আজকের প্রোগ্রামটা প্ল্যান করছি, এন্ড থ্যাঙ্কস টু মাহফুজ ভাই ফর কমিউনিকেটিং অ্যান্ড ইনভাইটিং অল দ্য পাস্ট প্রেসিডেন্টস অ্যান্ড জিএস ফর দিস প্রোগ্রাম। সবাই আসলে খুবই খুবই ব্যস্ত, তারপরেও আমরা আশা করতেছি যে অনেকের সাথে আজকে হয়তো আমরা কথা বলবো। তো চলুন তাহলে আজকে আর কথা না বাড়ায় আমরা সবাইকে স্টেজে আনি একজন একজন করে। লেটস ডিসকাস। Let's start our program with Khaled sir first, and so সবার জন্য মেইনলি আমাদের 3টা কোয়েশ্চেন থাকবে। আমি শুরুতে একটু জাস্ট বলে নেই, সেটা হচ্ছে প্রবার সাস্ট জীবন, মানে সাস্টে আসার আগে কে কোথায় পড়তো, কিভাবে সাস্ট পর্যন্ত এসেছেন, এবং সাস্টের পর কে কোথায় আছেন ক্যারিয়ারে, কিভাবে ক্যারিয়ার জার্নিটা কি, খুব শর্ট করে আমরা এটাও জানবো। অ্যান্ড হচ্ছে এখন কে কোথায় আছেন, কিভাবে আছেন, তাদের এখনকার সেই মানুষটা হয়ে ওঠার পেছনে কি কি স্টোরি, এগুলো একটু শুনবো। অ্যান্ড অফকোর্স যেহেতু তারা আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনটাকে লিড করেছেন, ওনাদের কাছ থেকে আমরা তাদের আকাঙ্ক্ষা এবং ড্রিমটা সম্পর্কেও জানবো, তারা কোথায় দেখতে চান অ্যালামনাই অ্যাসোসিয়েশনটাকে। অ্যান্ড আমি অবশ্যই ট্রাইও করব যে কেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনটা খুব দরকার, এইটাও একটু আমরা শুনবো। চলেন তাহলে শুরু করা যাক। লেটস স্টার্ট ফ্রম আওয়ার ভেরি ওন খালেদ স্যার। ধন্যবাদ। তো আমি কলেজের ছাত্র ছিলাম 17 ব্যাচের। তো আসলে ইউনিভার্সিটিতে পড়বো বা এরকম আগে থেকে কোনো প্ল্যান ইনফ্যাক্ট এরকম ছিল না। তো আমার একটা এইম ছিল, স্বাভাবিকভাবেই এই সমস্ত কলেজে যারা পড়ে তাদের ডিফেন্সে তাদের ইচ্ছে থাকে। ইনফ্যাক্ট সেটা ইনিশিয়াল অবস্থায় আমারও ছিল। তো যাই হোক, পরবর্তীতে আহ
এখানে আইসিসবি পরীক্ষা দিতে হয়, দেওয়ার পরে 4 দিন পরে তো তারা রেজাল্টটা দেয়। তো আনফরচুনেটলি আমি একটু অসুস্থ ছিলাম, এই কারণে পরীক্ষাটা ঠিক মতো ফিল্ড টেস্ট ছিল, তো এগুলো থাকে, বিভিন্ন ধরনের ফিজিক্যাল ফিটনেস ওরা দেখে। ডিউ টু সিকনেস সেটা হয়নি। যাই হোক, পরবর্তীতে ইউনিভার্সিটির সার্কুলার দিল, পরীক্ষা দিলাম। এরপরে ডিপার্টমেন্টে আমার আন্ডারগ্রেড প্রোগ্রামটা শুরু করলাম। তো এরপর থেকে আসলে অনেক টার্মোইল সিচুয়েশন গিয়েছে। আর আমরা প্রথম ব্যাচ ছিলাম। এটা উপরের দিকে যে ব্যাচ গুলো কম বেশি আসলে আহ, তোমরা সবাই জানবে যে কি ধরনের একটা আনরেস্ট এবং পলিটিক্যাল টার্মোইল একটা সিচুয়েশন গিয়েছে। বিভিন্ন ধরনের আহ, আমাদের কনস্ট্রেন্ট ছিল, অনেক ধরনের অসুবিধা আমরা ফেস করেছি, তার মধ্যে দিয়ে জার্নিটা শুরু করলাম। তো আহ, শুরু করার পর থেকে আসলে আমাদের একাডেমিক ক্যারিয়ারটা অনেক প্রলং হয়েছে। সেশন জ্যাম ছিল প্রচুর, বিভিন্ন কারণে ইউনিভার্সিটি বন্ধ, তারপরে এ সমস্ত কারণে দীর্ঘায়িত হয়েছে। তো যাই হোক, আহ, আমাদের আমরা যেটা শেষ করলাম, শেষ করার পরে তখন আমাদের ব্যাচের অনেকেই বিভিন্ন কর্পোরেটে তারা ঢুকে গেল, এবং পরবর্তীতে যখন এমবিএটা শুরু হলো, এখানে একটা গ্যাপ ছিল 1.5 ইয়ারের। তো এরপরে আমাদের ব্যাচের সবাই করেনি, মনে হয় আউট অফ 35 10 জনের মতো আমরা এমবিএ করলাম, এমবিএটা শেষ করলাম। তো এখানে আসলে যে চ্যালেঞ্জেসটা ছিল, বেশ কিছু চ্যালেঞ্জেস ছিল। যে একেবারে ইনসেপশন থেকে শুরু করে, যেহেতু আহ, আমাদের জার্নিটা একেবারে ভেরি ভেরি ফার্স্ট ব্যাচ ছিলাম, দ্যাটস ওয়াই একাডেমিক গাইডেন্স রিলেটেড বেশ কিছু ইস্যু ছিল, অথবা সেগুলো আমরা ঠিকমতো সাপোর্টটা পাইনি। এটাই হয়তো ইনসেপশনে যে সমস্ত বিভাগগুলো থাকে, হয়তো কম বেশি সবাই এই সমস্যাগুলো ফেস করে। তারপর ইন্টার্নশিপ রিলেটেড যে ইস্যুগুলো ছিল, সেখানেও আমরা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করেছি ডিউ টু বিকাম দ্য ভেরি ফার্স্ট ব্যাচ। তারপর জব মার্কেটে যখন গিয়েছি, স্ট্রাগলটা অনেক বেশি ছিল। বাট আসলে আমি বলবো যে আমাদের ব্যাচের জন্য, শুধু আমাদের ব্যাচ নয়, আসলে আরো সিনিয়র মোস্ট যে প্রথম যে ব্যাচ গুলো ছিল, একটা ধৈর্যের একটা পরীক্ষা ছিল ইনফ্যাক্ট, যে এখানে কতটুকু আমরা ধৈর্য ধরে আমরা আমাদের একাডেমিক জার্নিটা কন্টিনিউ করতে পারি। এটা একটা পরীক্ষার মতোই ছিল। আমি যখন আজকে চিন্তা করি, আজকে আমি ফ্যাকাল্টি, আমার স্টুডেন্ট দের ক্লাস আমি নিচ্ছি, বা তাদের আহ, কতটুকু দেরি হচ্ছে সেটা আমাদের সবার নলেজে থাকে। তো যে যে ধরনের ডিলে হয়েছে, যে ধরনের সমস্যা আমরা ফেস করেছি, এগুলো আসলে আজকালকার যুগে বা এখন এই প্রবলেম গুলো আজকালকার ছেলেরা কতটুকু আসলে ফেস করতে পারবে, অথবা তারা কতটুকু ধৈর্য রাখতে পারবে, এটা নিয়ে আমার অনেক সন্দেহ আছে আর কি। যাই হোক, আল্লাহ তাআলার অশেষ রহমত যে আমরা সাকসেসফুলি শেষ করেছি। অনেকে কর্পোরেটে গিয়েছে, আমরা 10 জন এমবিএ করেছি। এমবিএ করার পরেও বাকি বাকিরা, আমি ফ্যাকাল্টি হিসেবে জয়েন করলাম, বাকিরা বিভিন্ন কর্পোরেটে গিয়েছে, সাকসেসফুলি সবাই তাদের কাজ করে যাচ্ছে। তো এখানে বিভাগ তো আসলে অনেক পুরাতন। মানে আমি যদি বলি যে বিভাগের থেকে আমরা শুরু থেকেই আমরা দেখছি, একেবারে শুরু থেকেই, যখন কোনো কিছু ছিল না, মানে অর্ধেক অফিস ইকোনমিক্স এর সাথে ভাগাভাগি করে এটা শুরু হলো, অর্ধেকটা ক্লাসরুম আমরা পেলাম, ফরেস্ট্রির সাথে ভাগাভাগি করে আমরা ক্লাসটা শুরু করলাম। তো সেই দিনগুলোর কথা মনে পড়ছে। তো সেখান থেকে অনেক বছর গিয়েছে, তারপর ডিপার্টমেন্টের স্ট্রাকচারের ইমপ্রুভমেন্ট হয়েছে, সেটা ঠিক আছে। বাট আমার মনে হয় যে যতটুকু সময় গিয়েছে,
এই সময়ের তুলনায় আমাদের গ্রোথের অথবা আমাদের ডেভেলপমেন্টটা আরো একটু বেশি হওয়া উচিত ছিল, অথবা আমাদের মানে অ্যাসোসিয়েশনটা এটা আরো কিছু অ্যাক্টিভিটি এবং আরো একটু ভাইব্রেন্ট হলে এটা সবাই পার্টিসিপেশন বাড়বে এবং অ্যাসোসিয়েশন থেকে ডিপার্টমেন্টের কন্ট্রিবিউশনটা অনেক বেশি হবে। স্যার আপনি আচ্ছা বলতেছিলেন আপনার এক্সপেকটেশন এন্ড ডিপার্টমেন্ট এন্ড হচ্ছে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতি আর কি এক্সপেকটেশনটা কি বা কিভাবে দেখতে চান, কোথায় দেখতে চান? এক্সপেকটেশন তো অবশ্যই আছে। এখন আমরা যারা ফ্যাকাল্টি আছি, এক্স স্টুডেন্ট ছিলাম, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটা থাকবে যাতে অ্যাসোসিয়েশনটা ভালো একটা প্ল্যাটফর্মে দাঁড় হোক, অথবা ভালো অন্যান্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, এগুলোর মাধ্যমে আসলে এক্সপোজারটাকে বাড়াতে হবে। আর ডিপার্টমেন্টের যে হেল্পটা দরকার সেটা অবশ্যই আমরা সবাই এটা অ্যাসোসিয়েশনে সবাই কন্ট্রিবিউট করার চেষ্টা করব বিভিন্ন দিক থেকে। আর অ্যালামনি অ্যাসোসিয়েশনটা আসলে অন্যান্য ইউনিভার্সিটির যে পুরাতন ডিপার্টমেন্টগুলো আছে ওখানে যে অ্যাসোসিয়েশন স্ট্রং হওয়া মানে অনেক ধরনের পজিটিভ ইমপ্লিকেশন আছে। একটা হচ্ছে মানে কানেক্টিভিটির জায়গা থেকে এক্সিস্টিং স্টুডেন্টরা তারা বেনিফিটেড হয়, আর ডিপার্টমেন্ট বেনিফিটেড হয়, সিগনিফিকেন্টলি হয়। তো বিভিন্ন ধরনের ফান্ড প্রোভাইড করা ডিপার্টমেন্টের ডেভেলপমেন্টের জন্য, অথবা স্কলারশিপ প্রোভাইড করা, এগুলো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অ্যাসোসিয়েশন থেকে আসে। তো এক্সপেকটেশনের জায়গাটা আসলে সেখান থেকে যখন আইবো আমাদের বিজনেস অ্যালামনিটা এরকম একটা স্ট্রং ফুটহোল্ড নিয়ে দাঁড়াক, যাতে আমরা ছাত্ররা এবং আমরা সবাই এটা এখান থেকে উপকৃত হতে পারি। অ্যালামনি যারা থাকবে তারাও একটা নির্দিষ্ট সময় পরে সবাই মিট করে আমাদের মধ্যকার যে বন্ডেজটা আছে সেটা আরো স্ট্রং হবে। আমরা একটা ফ্যামিলির মতো থাকতে পারবো। আমরা যারা কম্পারেটিভলি একটু প্রবলেমে আছে, ডিসঅ্যাডভান্টেজের সিচুয়েশনে থাকে, তাদেরকে আমরা হেল্প করতে, সোসাইটিতে হেল্প করার মতো আমাদের একটা কন্ট্রিবিউশন থাকবে। তো সব দিক থেকেই আসলে এটা আমার প্রত্যাশা যে অ্যালামনিটা খুব ভালো একটা মানে ফাউন্ডেশন নিয়ে দাঁড়াবে, খুবই স্ট্রাকচার্ড হবে, সব দিক থেকে সবাই খুব সাপোর্ট থাকবে, সবার সাপোর্ট থাকবে। তো বিভিন্ন সেক্টরে আমাদের ছেলেমেয়েরা আছে, এখন অনেক ডাইভার্সিফাই হয়ে গিয়েছে, এখন লেভেলে চলে গিয়েছে। আল্লাহর রহমতে কয়েক বছর পরে আপার লেভেল স্ট্র্যাটেজিক পজিশনে সবাই চলে যাবে। তো সেই দিক থেকে প্রত্যাশাটা থাকবে সবার সহযোগিতা। আর আমার দিক থেকে বললে আমি অবশ্যই আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। আমরা যারা ফ্যাকাল্টি আছি সবাই চেষ্টা করব যাতে অবদানটা রাখা যায়, এই অ্যাসোসিয়েশনটা যাতে ভালোভাবে দাঁড়াতে পারে সেই ক্ষেত্রে। তো এই হচ্ছে আমার বক্তব্য। ধন্যবাদ সবাইকে। জি ধ্রুবদা প্লিজ কন্টিনিউ। আমরা যে তিনটা কোশ্চেন করতেছিলাম আর কি, সো সেম কোশ্চেন টু ইউ অ্যাজ ওয়েল, যে আপনি তো কোশ্চেনগুলো আপনি পেয়েছেন এর মধ্যে, যে আপনার জার্নি এন্ড আপনার সাস্টে আপনার জয়েন করার জার্নি, প্লাস হচ্ছে আপনার ক্যারিয়ার জার্নি এন্ড হচ্ছে এক্সপেকটেশন অর দ্য ড্রিম অ্যাবাউট আবা। আচ্ছা ঠিক আছে, জার্নি থেকে শুরু করি। আমি একাডেমিক্যালি প্রথমে স্কুল ছিল আমার পাইলট স্কুল, গভর্নমেন্ট পাইলট হাই স্কুল সিলেট। তারপরে এমসি কলেজে ইন্টারমিডিয়েট ছিলাম। আমি কখনো মানে চিন্তাও করি না, আই নেভার ইভেন ড্রিমড অফ যে আমি সাস্টে ভর্তি হব। আই ওয়াজ অ্যাকচুয়ালি প্ল্যানিং টু মুভ সামওয়্যার এলস, ঢাকাতে বা স্পেসিফিক্যালি যদি কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে যদি ভর্তি হওয়া যায়, কুয়েট ডুয়েট যে কোনো জায়গায়, এটাই আমার ফাইনাল মানে ইনিশিয়াল প্ল্যানিং ছিল। বাট ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, ইভেন্চুয়ালি এটা হয় নাই। শেষ পর্যন্ত সাস্টে ভর্তি হলাম। সাস্টে বিবিএ তে ভর্তি হব এটা আমি অ্যাডমিশনের দিন সকালেও জানি না, কারণ এটা আমার মানে ডিসিশন ছিল না যে আমি বিবিএ তে ভর্তি হব। আই ওয়াজ প্ল্যানিং ফর ইকোনমিক্স, যে ইকোনমিক্স অথবা জেনেটিক্সে ভর্তি হব। যাই হোক, শেষ পর্যন্ত আমার এক কাজিন ছিল বা অন্যান্যরা সকালে গিয়ে বলা, ইউনিভার্সিটিতে যাওয়ার পরে সিদ্ধান্ত হয়েছে না যে না বিবিএ তে ভর্তি হবো। তারপরে বিবিএ তে ভর্তি হলাম। এখন এটাতে রিগ্রেট করারও সুযোগ নাই খুব বেশি। মানে কি বলবো,
রিগ্রেট করি না যে বিবিএতে যদি ভর্তি না হতাম তোমাদের মতো ভালো লোকদের সাথে, স্কলারদের সাথে দেখা হতো না। সো ইটস অ্যান প্রিভিলেজ যে আমি ইভেন্চুয়ালি বিবিএতে ভর্তি হয়েছি, সবার সাথে দেখা হওয়ার সুযোগ হয়েছে। একাডেমিক্যালি বিবিএ পর্যন্ত এটাই জার্নি ছিল। আর সেকেন্ডলি যে জিনিসটা আছে আমাদের যে কেরিয়ার জার্নি বলতে 2010-এর শেষ দিকে, সম্ভবত ডিসেম্বরের দিকে আমাদের ফাইনাল পরীক্ষাটার ফাইনাল রেজাল্ট দিয়েছে 4-2। তারপর সবাই এমবিএর জন্য ভর্তি হয়েছিল, আমি এমবিএর জন্য ভর্তি হই নাই। আমি চাচ্ছিলাম না ফার্স্ট ইয়ার এমবিএ করার জন্য। তা 2011 সম্ভবত ফেব্রুয়ারিতে বিভিন্ন জায়গায় সার্কুলার হচ্ছিল, তো সবকিছুতেই উইদাউট এনি চয়েস যে আমি সব জায়গাতেই অ্যাপ্লাই করছিলাম। তখন প্রাইম ব্যাংক থেকে ইন্টারভিউর জন্য আসলো ফেব্রুয়ারির শেষ দিকে সম্ভবত, ইফ আই এম নট রং। তো পরীক্ষা দিলাম, হয়ে গেল। এটাও বলতে পারি যে আসলে আই নেভার থট অফ থিঙ্ক অফ যে আমি ব্যাংকার হব, কিন্তু ইভেন্চুয়ালি এটাই হতে হয়েছে। কি চিন্তা করছিলেন ভাই, কি হবেন চিন্তা করছিলেন? চিন্তা করছিলাম যদি কোনো এমএনসি তে যাওয়া যায়, এটা মনে হয় ভালো ছিল তোমাদের মতো। ইভেন আমি যখন ইন্টার্নশিপ করি গ্রামীণ ফোনে, এই জায়গা থেকে যাওয়ার পরে তাদের যে কর্পোরেট কালচার, তাদের এনভায়রনমেন্ট সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছিল দ্যাট উইল বেস্ট সুইট মি। তো যাই হোক, সেটা হয় নাই। প্রাইম ব্যাংকে পরীক্ষা দিলাম, আমাদের ব্যাচেরই 3 জন আমরা জয়েন করেছিলাম, এটির সাথে মনে আছে। এপ্রিল থেকে আই স্টার্টেড মাই ক্যারিয়ার উইথ প্রাইম ব্যাংক অ্যান্ড স্টিল নাও, এখন পর্যন্ত আমি প্রাইম ব্যাংকের সাথেই আছি। নাও আমি যদি আমার ইয়েতে ক্যারিয়ারের বলি, যে আমি হেড অফ ব্রাঞ্চ হিসেবে আছি আমাদের কোর্ট রোড ব্রাঞ্চ মৌলভীবাজারে গত 3 বছর ধরে। আর প্রাইম ব্যাংকের সাথে আমার প্রায় 14 বছরের জার্নি। ক্যারিয়ার এই পর্যন্তই কোনো সুইচ নাই, কোনো নাই, স্মুথ যেভাবে চলছে এইভাবেই চলছে। আর বিজনেস ডিপার্টমেন্ট নিয়ে স্বপ্ন আছে, আমাদের চাওয়া আছে সবকিছু। আমি অ্যাজ আই ওয়াজ সেইং আর্লিয়ার, যে আমি চাই নতুন যারা আছে অনেকেই এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনটা রেসপন্সিবিলিটি নিক, এবং দ্যাট উড বি দ্য বেস্ট ওয়ে উই ক্যান শেপ আওয়ার অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এটা আমার কাছে মনে হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য। বিকজ আমি আমার 15 ব্যাচের, 16 বা 17 ব্যাচের খুব কম মানুষকে চিনি, বাট কেউ যদি 10th ব্যাচের কেউ আছে, 11th ব্যাচের কেউ আছে, তার সে একটা হি উড অ্যাক্ট এজ এ ব্রিজ। সে আমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড ব্যাচ থেকে 9th ব্যাচ পর্যন্ত সবাইকে চেনে, আবার ডাউন দ্য লাইন 20th ব্যাচ পর্যন্ত হয়তো বা সবাইকে চেনে। সুতরাং এই ধরনের ছেলেমেয়েরা যারা আছে, যারা রিয়েলি ক্যাপাবল, তারা যদি আসে, অ্যালামনাই অ্যাসোসিয়েশনটা আরো বড় হবে, আরো বেশি ভাইব্রেন্ট হবে। আর আমার কাছে আই স্টিল ক্যান রিমেম্বার, আমি কোনো একটা জায়গায় বলেছিলাম আমার একটা ড্রিম বা আমার একটা মানে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নিয়ে আমার একটা খুব মানে এটা ড্রিমই বলা যায়, যে এরকম আছে যে আমি চাই আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন একটা রিউনিয়ন প্রোগ্রাম করবে, পুরো সিলেট যেন স্টাক হয়ে যায়। মানে এরকম আমার যেন প্লেন ফেয়ারের দাম বেড়ে যায়, যে বিবিআর মানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের রিউনিয়ন হচ্ছে, এই কারণে প্লেনের ফেয়ার বেড়ে গেছে, এই কারণে বাসের টিকিট পাওয়া যাচ্ছে না। এই জিনিসটা আমি চাই, এত ভাইব্রেন্ট আমরা একটা প্রোগ্রাম করবে। আমাদের অনেক মানে পারভিউটা অনেক বড় হয়ে গেছে, আমাদের অনেক ব্যাচেস চলে এসেছে। সুতরাং এটা মানে স্বপ্ন বলা যাবে না, এটা বাস্তব। আমরা যদি যারা আছে রেসপন্সিবল জায়গায়, মাহফুজ ভাইরা, দে আর ডুইং সাম ফ্যান্টাস্টিক জব, বা সামনেও যারা আসবে, ডেফিনেটলি দে উইল টেক ইট টু নেক্সট লেভেল। এবং এটা করলে খুব বেশি দিন দূরে না আমার যে স্বপ্ন সত্যি হওয়ার, এরকম কাজ হবে। এই হলো আমার এক্সপেকটেশন এবার নিয়ে। আর আরেকটা সাজেশন, নতুন যারা আছে অ্যাসোসিয়েশন গুলাকে যেন একটু মানে রাজনীতি বা মানে ইন্ডিভিজুয়াল কোনো চয়েসের যেন বাইরে রাখা যায়। এটা আমাদের ইউনিভার্সিটির, আমাদের ডিপার্টমেন্টের একটা অ্যাসোসিয়েশন। আমরা যেহেতু ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের ডিফারেন্ট মানুষরা এখানে আছি, we will have different opinions, we will have different thoughts, we will have different beliefs, but all together we should stand together. মানে সব মিলিয়ে আমাদের একসাথে থাকতে হবে। এই জিনিসটাই যদি থাকে, অ্যাসোসিয়েশনটা আরো অনেক বড় হবে, আমিও চাই এটা হোক। আর স্বপ্নের কথা তো বললামই। That's all from my part. Thank you for inviting me here, and thank you for giving me this time to share my thoughts with you. Thank you very much. থ্যাংক ইউ সো ভেরি মাচ ভাই, অনেক সুন্দর করে বললেন সবকিছু। থ্যাংক ইউ সো মাচ। খালেদ ভাই যেটা বলে দিছেন, খালেদ ভাই অনেকটাই বলে দিছেন আমাদের জার্নি, শুরুর জার্নিটা কেমন ছিল বিবিএর, এগুলা তো সবাই মানে শুনে ফেলছি। আসলে অনেক কিছু বললে আরো রিডান্ডেন্সি হবে। না ভাই, আপনি আপনার জার্নিটা বলতে পারেন ভাই, আপনি কিভাবে ফার্স্ট বিবিতে গেলেন আর কি, এইটা বলতে পারেন। আচ্ছা,
না ওইটা ওই ধ্রুব যেটা বলছে ওই রকমই, মানে আমাদের কারোরই ওই রকম কোনো ইয়ে ছিল না যে আমরা বিবিএতেই পড়বো বা ইয়েতেই পড়বো, ওই রকম কিছু নাই। দেখা গেছে যে মানে পরীক্ষা দিছি, দিয়ে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার একটা ইয়ে ছিল, মানে টার্গেট ছিল, ওই থ্রুতে মানে চান্স পাইছি, ভর্তি হয়েছি, ওই রকমই আর কি। ব্যাংকিং সেক্টরও আসা ওই রকম, যে ব্যাংকিং এ জীবনে আসবো এটা চিন্তাও করি নাই, ভাবছি যেখানেই যাই অন্তত ব্যাংকে যাব না, এই জন্য ইন্টার্নশিপও ব্যাংকে করি নাই। কিন্তু মানে শেষ পর্যন্ত ভাগ্যের ফেরে পরীক্ষা দিতে দিতে দেখা গেল ব্যাংকেই এসে ঢুকছি আর কি। আমরা বিবিএ তে জার্নি আমাদের খালেদ ভাইয়ের মতোই ছিল, আর এরপরে প্রফেশনাল জার্নি হচ্ছে ব্যাংকে। ব্যাংকে ঢুকলাম, এখন তো আর ওই যেটাতে ঢুকছিলাম ওইটাতেই আছি। আর মানে ব্যাংকে জব করবো আসলে ওই রকম কোনো অ্যাম্বিশন কখনোই ছিল না, কিন্তু বাই ডিফল্ট আর কি বলা যায় যে ব্যাংকে ঢুকে গেছি। ব্যাংকে গেছি, পরীক্ষা দিছি, বিবিএ এমবিএ শুনেই ব্যাংকে ঢুকাই দিছে যে তোমাদের জন্যই তো ব্যাংক, তাহলে ব্যাংকে সার্ভিস করো। আর আমাদের এলামনাই, আমার মূল ইয়েটা আর কি ছিল যে এলামনাই এর যে অ্যাসোসিয়েশনের যে আমাদের যে আশা আকাঙ্ক্ষা আর কি, আমাদের ইচ্ছা যে এলামনাইটা আমরা আসলে দায়িত্ব নিয়ে দেখেছি। আমি জীবন যখন আমরা কাজ করেছি বা এখনো কাজ করছি, মানে এলামনাই নিয়ে সবাই খুব খুব উৎসাহী, বিশেষ করে প্রেজেন্ট স্টুডেন্টরা, এবং এখান থেকে আসলে আমাদের সার্ভ করার অনেক কিছু আছে। যেমন আমরা যখন ছিলাম, সত্যি কথা যেটা, আমাদের সময় মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ব্যাচ ফোর্থ ব্যাচ ফিফথ ব্যাচ, আসলে আমরা সবকিছু অন্ধকারের মধ্যে ছিলাম, কিভাবে করলে কি হবে এইটা অনেকে জানতাম না আমরা। এবং তখন রিক্রুটমেন্টও এত ছিল না, যে এত হিউজ রিক্রুটমেন্ট, এত স্কোপ আছে, এগুলো আমরা জানতাম না। বিসিএস দিয়ে যে আমরা মার্কেটিং, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং এগুলাতে ঢুকতে পারবো, এগুলো আমরা জানতাম না। আমরা ভাবতাম যে আমরা মনে হয় বিসিএস দিতে পারবো না, কারণ আমরা তো আর বিবিএ মানে কমন পড়ছি সবাই, কিছু সাবজেক্ট হয়তো মানে 10-15টা-20টা সাবজেক্ট হয়তো স্পেশালি পড়ছি, আর বাকি সব কমন ছিল। তো আমাদের কোনো ধারণাই ছিল না যে আমরা মানে বিসিএস এ দিয়ে আমরা মার্কেটিং এ কেউ যাইতে পারে, অ্যাকাউন্টিং এ কেউ যাইতে পারে, ম্যানেজমেন্টে যাইতে পারে, মানে ওইগুলো আমাদের মাথাতেই ছিল না, আমরা জানতামও না। এরপরে এই যে ব্যাংকে ঢুকা, এখানে যে মানে অনেক আমরা ভাবতাম যে ব্যাংকে ঢুকা মানে মনে হয় এটা মানে আত্মীয় স্বজন দিয়েই ঢুকতে হয়, ওইখানে যে পরীক্ষা দিয়ে মেরিটের একটা ব্যাপার স্যাপার আছে, এই সেই, এগুলো আমাদের কেউ মানে কেরিয়ার কোনো গাইডলাইনই আমাদের ছিল না। ওই জিনিসটা আমরা খুব ফিল করেছি, আমাদের কেউ বলে দেয় নাই যে এই দিকে যাও, এই দিকে গেলে এইভাবে যাইতে পারবা, ওই দিকে গেলে বাংলাদেশ ব্যাংকে যাইতে হলে এইখানে যাও, ওইখানে গেলে ভালো হবে, ওই রকম মানে কেউ আমাদের গাইড করে নাই। তো আমি যেহেতু মিডিল লেভেলের স্টুডেন্ট ছিলাম, মানে এত মানে উপরের লেভেলেও ছিলাম না, নিচের লেভেলেও ছিলাম না, মাঝামাঝি ছিলাম, আমাদের সব সময় এই জিনিসটা মানে খুব ফিল যে আমাদের কেরিয়ারে কেউ কখনো বলে দেয় নাই যে তোমরা এইটা করো এইটা করো, কিন্তু আমাদের কিন্তু এখন এই স্কোপটা আছে। অন্তত আমরা যদি মানে কিছু সেশন এইরকম করতে পারি যে স্টুডেন্টরা মানে আসলো ওপেন সেশনে, যেটা খালেদ ভাই বললেন উনার কেরিয়ার কিভাবে উনি শুরু করলেন, বা যে টিচার হইতে হলে কিভাবে শুরু করতে হবে, কেরিয়ারে কিভাবে স্টার্ট করতে হবে, কিভাবে আগাতে হবে, মানে স্টুডেন্ট লাইফ থেকে কিরকম প্রিপারেশন নিতে হবে, ব্যাংকে যারা জব করতে চায় ব্যাংকে কিভাবে আসবে, সেন্ট্রাল ব্যাংকে যেতে চাইলে সেন্ট্রাল ব্যাংকে কিভাবে যাবে, এমএনসি তে যেতে হইলে এমএনসি গুলাতে কিভাবে যাবে, এই যে জিনিসগুলা, আসলে এইগুলা কিন্তু আমাদের যেহেতু স্কোপ আছে, আমার মনে হয় আমাদের জিনিসগুলা শেয়ার করা উচিত। অন্তত যে একটা দুইটা স্টুডেন্ট যদি প্রত্যেক ব্যাচে মানে জানতে পারে ইনফরমেশন গুলা, তাদের জন্য ভালো হবে আমার মনে হয় আর কি। এটা জানি না তোমাদের পারসেপশন ডিফারেন্ট এক্স্যাক্টলি হতে ভাই, পারে। আমাদেরও সেমই। আসলে আপনি যেটা বলতেছিলেন ওইরকমই আমাদের ইচ্ছা, যাতে নতুনরা অন্তত শিখতে পারে বা পাথওয়ে গুলা বুঝে, অ্যাটলিস্ট যে আমার এই হ্যাঁ, এই হ্যাঁ। জায়গাগুলো ওপেন আছে, আমি এই জায়গাগুলোতে এইভাবে প্রিপারেশন নিলে আমি এটা হতে পারি আর কি। হুম, হুম। এমনিতে ভাই আপনার কি এক্সপেকটেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশন হ্যাঁ, হ্যাঁ। এর প্রতি, ওইটাও যদি একটু শেয়ার করেন, বিকজ আপনিও তো একসময় লিড এক্স্যাক্টলি করছেন। ওই জিনিসটাই। জি হ্যাঁ, আমি ওইটা মাহফুজের সাথেও গতদিন আলাপ করেছি, যে আমার জি এক্সপেকটেশন হচ্ছে যে মানে কেরিয়ার গাইডেন্স টাইপ একটা টক হবে প্রতি সপ্তাহে বা প্রতি মাসেই হোক, এটা এটা কন্টিনিউয়াস প্রসেস থাকবে, যে কমিটি আসুক যেই আসুক এই জিনিসটা কন্টিনিউ করবে, যে একটা গুগল মিট বলো বা
যদি সম্ভব হয় জুমের মাধ্যমে, দরকার হইলে আমরা ডাটা কিনে নিব, আমরা সাবস্ক্রিপশন ফি রাখবো 100 টাকা করে, যে যারা রেজিস্ট্রেশন আসবে তারা রেজিস্ট্রেশন করে আসুক 100 টাকা বা 200 টাকা দিয়ে, তাইলে তার একটা এটার একটা ভ্যালু থাকবে যে না আমি এখানে 100 টাকা দিয়েছি, আমাকে এটা ইউটিলাইজ করতে হবে, আমি এখান থেকে কিছু নিয়ে যাব আমি। হ্যাঁ, আমার ইচ্ছা আছে সেন্ট্রাল ব্যাংকে ঢুকার, সেন্ট্রাল ব্যাংকের কেউ একটা কিছু বললো, হ্যাঁ একটা সেশন করলো একদিন, সে ওইখানে গেল। যদি কেউ বিসিএস নিয়ে করতে চায়, ফরেন ক্যাডারে জুম্মন আছে, জুম্মন কিছু একটা বলল, ওই সেশনটা আমরা বলে দিলাম আগে থেকে যে আগামী অমুক তারিখ সেশন হবে, ওইটাতে অমুক থাকবে। তো ওই সেক্টরে যারা ইন্টারেস্টেড তারা 100 টাকা দিয়ে এইটা রেজিস্ট্রেশন করলো, করে সেইখানে সে জয়েন করলো। সে ওইখান থেকে তার মানে যত কোয়েশ্চন আছে তার মানে পাইওনিয়ার যারা আছেন ওনারা কিভাবে ঢুকলেন, কিভাবে প্রিপারেশন নিলেন, সে কিভাবে প্রিপারেশন নিবে, প্লাস তার অনেক কিছু জিজ্ঞাসা থাকতে পারে, অনেক কিছু জানার আগ্রহ থাকতে পারে, সে ওই জিনিসটা নিয়ে জিজ্ঞেস করলো, সে ওইখান থেকে আনসার পেলো, নিবে, এইগুলা জানলো। কেউ বাইরে যেতে চায়, বাইরে যারা পড়াশোনা করছে স্কলারশিপ নিয়ে যারা গিয়েছে ইংল্যান্ডে, আমেরিকায় বা ইউরোপের বিভিন্ন দেশে আছে, তাদের কথা শুনলো যে এইভাবে প্রিপারেশন নাও, এইভাবে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করো, এই সাব মানে ইয়েতে আসো, এই ইউনিভার্সিটি গুলা ভালো এইগুলাতে আসো, বা এই দেশ ভালো এইগুলাতে আসো। এই জিনিসগুলো আর কি আমি চাচ্ছি যে এইগুলা শেয়ার করো, যাতে স্টুডেন্টরা জানতে পারে, বুঝতে পারে, এবং তাদের মানে একটা গাইডেন্স যাতে পায় সবাই। এবং দরকার হইলে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দাও যে এই সেক্টরে যারা যারা কাজ করতে চাও তারা ওনাদের সাথেও যোগাযোগ করতে পারো, পার্সোনালিও যোগাযোগ থাকলো, হয়তো এইখানে কনফারেন্সে সবকিছু হলো না, পার্সোনালিও সে মাঝে মধ্যে একটু ফোন করে হাই হ্যালো করলো, ভাই এখানে যেতে যাচ্ছি বা এখানে ঢুকতে যাচ্ছি, এটার মানে ইয়ে কি, মানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলা কি, এইগুলা সে জানতে পারলো। আর আরেকটা জিনিস হচ্ছে অ্যালামনাইর থ্রুতে কিন্তু আমরা অনেক কাজ করতে পারি, যেমন মাহফুজরা তাদের বেস থেকে শামীমের কিছু একটা চালু করেছে, আমরা টোটাল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওইটা আমাকে অনেকে পার্সু করছে যে আমাদের ডিপার্টমেন্টে যারা ডেপ্রাইভ স্টুডেন্ট আছে তাদের জন্য আমরা কিছু করি। আমরা দরকার নাই আমরা 100 জন রে করার, আমরা 5 জন রে করলাম, 10 জন রে করলাম, তার যারা যদি খুব মানে ইয়ে হয় কিছু মানে 10 জন রে যদি আমরা হেল্প করতে পারি বা 5 জন রে যদি হেল্প করতে পারি, এইটাই বা অনেক কিছু। আমরা তো এমনিতেই অনেক কিছু ডোনেট করি, অনেকে ডোনেট করার জায়গাও পাচ্ছে না, তো এই জিনিসটাকে আমরা কাজে লাগাই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে। আর সবচেয়ে বড় জিনিস আরেকটা ইয়ে হচ্ছে অ্যালামনাই অ্যাসোসিয়েশনটা মানে ইফেক্টিভ করা, যে আমি শুধু কমিটি করলাম বছরে বছরে আর এটা আসলো পজিশন নিয়ে বসে থাকলাম, আর 1 বছর 2 বছর গেল ছেড়ে দিলাম আরেকজনকে দিয়ে দিলাম, এইটা যাতে না হয়। মানে আমার কাজ সময়টা যাতে আমি ইউটিলাইজ করি, এবং আমি যদি এইটাতে মনে করি যে আমার প্রায়োরিটি এইটা, এইটাতে গিয়ে আমি আমি সময় দিয়ে কাজ করে আমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে দিতে পারবো, তাহলেই আমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনে মানে আসবো এবং এটাকে সার্ভ করব। আদারওয়াইজ শুধুমাত্র মানে যে নাম লাগানোর জন্য বা আমি ঢুকলাম, ঢুকে মানে একটা পজিশন নিয়ে এরপরে আর দেখা গেল আর কোনো খবর নাই, এই জিনিসটা যাতে না হয়। অ্যালামনাই অ্যাসোসিয়েশনটা যাতে যেই আসে সে যাতে একটু সময় দেয়। হ্যাঁ, এটা তো আর ফুল টাইম জব না, এটা একটা ভলান্টারি ওয়ার্ক, কিন্তু এই ভলান্টারি ওয়ার্কটাকেই মানে একটু প্রায়োরিটি দিয়ে আমরা যদি কাজ করতে পারি তাহলেই যাতে আমরা এইখানে আসি এবং আমরা সময়টাকে যাতে ইউটিলাইজ করি, যাতে পরবর্তীতে ওই সময়ে এইটা হয়েছিল এই জিনিসগুলো যাতে মানে যেমন রিজুদের সময়ে প্রায় 8-10 লাখ টাকার একটা ফান্ড আমরা ওরা ক্রিয়েট করতে পেরেছিল, এটা একটা হিউজ অ্যাচিভমেন্ট। তারপরে আরো জুম্মনদের সময় করোনার ইয়ে ছিল, ওই সময় হিউজ স্টুডেন্টকে, ডিপার্টমেন্টের অনেক স্টুডেন্টকে তারা হেল্প করেছিল। মানে এইরকম আর কি, যে সময়টা যাতে কে যে সময়টা থাকে সবাই যে সবকিছু করতে পারবে এইরকম না। আমিও হয়তো অনেক কিছু করতে পারি নাই, আমি কোনো কন্ট্রিবিউশনই করতে পারি নাই, কোনো ফান্ডও রেখে যেতে পারি নাই, জিরো ফান্ড ছিল, জিরো ফান্ডই রেখে গেছি। এরপরের কমিটি এসে প্রায় 8-10 লাখ টাকা দিছে, এরপরের কমিটি এসে করোনার সময়টা তারা মানে কাজে লাগাইছে। তো যে যেরকম পারি আর কি, আমাদের কন্ট্রিবিউশনটা যাতে যতটুকু পারি আমার এট বেস্ট লেভেলের যাতে থাকে, এটাই হচ্ছে আমার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতি আমার এক্সপেকটেশন।
আর তো আর অন্যরা খালেদ ভাই বলে দিয়েছেন, ধ্রুব অনেক কিছু বলে দিয়েছে, বাকিরা বলবে। আমার এইটাই মানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান থাকলো, আর এইটাই আমার এক্সপেকটেশন আর কি। থ্যাংক ইউ সো মাচ আশা ভাই, করি ভেরি ক্লিয়ার, ভবিষ্যতে আরো। ভেরি ক্লিয়ার, খুব সুন্দর করে বলেন ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। ভালো লাগছে যে মানে একটা প্রসেস স্টার্ট হয়েছে টু ডিসকাস এভরিথিং ইনস এন্ড আউটস। আই হোপ যে এটা কন্টিনিউ থাকবে, বিভিন্ন ছোটখাটো সেশন হোক, আধা ঘন্টার সেশন হোক, 1 ঘন্টার সেশন, যদি কন্টিনিউ করা যায়, একটা টাচে রাখা যায় আর কি। তো আসলে আমরা সবাই খুবই বিজি, কাউরে একসঙ্গে মিক্স করো মানে মিলানো খুব টাফ, যার কারণে মাঝে মধ্যে ছোটখাটো আলাপ আলোচনার মধ্যে হইলেও টাচে থাকলে সুবিধা হয় আর কি। এইটাই আর প্রত্যাশা থাকবে যে 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 কমিটি আছে, এই কমিটি তোমরা ভালো কাজ করতেছো, নেক্সট কমিটি যারা আসবে তারা একটু ইউজ টু হয় যে সবাইকে টাচে রাখার, নাথিং এলস। এটা যদি কন্টিনিউ রাখা যায় তাহলে আই হোপ যে একসময় না একসময় কোনো না কোনো এরকম একটা মিটিং এর মাধ্যমে ভালো কিছু বের হয়ে আসবে। সো প্লাস হচ্ছে যেমন আমরা যেমন খালেদ ভাইকে আমরা এই পর্যায়ে একসঙ্গে দেখবো, এটাও যেমন আমাদের কাছে অনেক কিছু। তো ওই হিসাবে আর কি, সবাই যদি আমরা এক প্ল্যাটফর্মে পাই অল্প সময়ের জন্য, সেটাও কিন্তু অনেক কিছু মানে মেজার করে। আই হোপ যে এটা কন্টিনিউ থাকবে। পাশাপাশি যেহেতু শেষ পর্যায়ে মানে কমিটি গিয়ে একটা ছোটখাটো হোক আর বড় হোক একটা গেট টুগেদার করে যাতে ভালো কিছু মানে উপহার দিয়ে এই কমিটি বিদায় নিতে পারে, নেক্সট কমিটি হস্তান্তর করতে পারে, সেটা হলে ভালো হয় আর কি, এটা আমার প্রত্যাশা থাকবে। এবং এটা কি খুব সম্ভবত এই বছর নাকি নেক্সট বছর সম্ভব, মানে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে সম্ভব? তাহলে আমারও প্ল্যান ছিল হয়তো অ্যাটেন্ড করতে পারবো ইনশাল্লাহ। আর যদি এই বছরই করতে হয় তাহলে তো আর মানে আশা থাকবে আর কি ভালো কিছু, জয়েন করতে হতে পারবো না। প্ল্যান কি কবে লাস্ট? মাহফুজ ভাই যদি একটু রিপ্লাই করেন ভালো হয়। আমরা তো আসলে হচ্ছে 24-25 সালের জন্য দায়িত্ব নিচ্ছি, তো এই বছর ডিসেম্বরের মধ্যেই আমাদেরকে আসলে হ্যান্ড ওভার করতে হবে আর কি, এর আগে নির্বাচন এজিএম করে। তো এটা হইতে পারে আমরা একটা গেট টুগেদার করলাম প্রয়োজনে মিনি আকারে, জানুয়ারিতে তুই আসলে তখন বিফোর দ্যাট হয়তো আমাদেরও একটা থাকবে যে তখন এজিএম করবো, পরিচালনা বা অন টাইমে করে ফেলাই সবচেয়ে বেস্ট হবে, তাহলে একটা রেগুলারিটি থাকলে সবার মধ্যে একটা বড় কিছু করতে বললে তো ভালো হবে, বাট যদি সেটা সম্ভব না আমরা ছোট আকারে করে জিএম করে হয়তো আমরা শেষ করবো। দেখা যাক, গ্রেট আইডিয়া, ইনশাআল্লাহ ভালো কিছু হবে আশা করি। তো এটাই ছিল আর কি। থ্যাংক ইউ ভাই, আপনি ইংল্যান্ড থেকে জয়েন করলেন আমাদের সাথে। থ্যাংক ইউ, কথা হবে ইনশাআল্লাহ। তাহলে আমি আপাতত বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ মাহফুজ ফর ইনভাইটিং মি। থ্যাংক ইউ ভাই। জি রিজু ভাই, আমরা সেম কোশ্চেন, 3টা কোশ্চেন আপনার কাছেও সেম ভাবে। আমরা আপনাকে ড্যাশিং বড় ভাই হিসেবে চিনতাম, এরপরে একদিন হঠাৎ করে দেখি যে আপনি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টশিপও করছেন। সো এখন ব্যাংকেও আছেন, আলহামদুলিল্লাহ ভালো করছেন। সো আপনার কাছে কোশ্চেন যে আপনি সাস বিবিএ তে কিভাবে জয়েন করলেন, সাস বিবিএ তে কেন, যদি কোশ্চেনটা এইভাবে করি আর কি। আচ্ছা আচ্ছা, প্রথম থেকে আসি যে আমার স্কুল হচ্ছে হবিগঞ্জ সরকারি বয়েজ স্কুলে আর কি। তো এখানে এইচএসসি হচ্ছে ঢাকায় বুয়েট কলেজে। তো এইচএসসির আগে একটা মজার ব্যাপার হয়েছিল, বা আমার জন্য আসলে দুঃখের ব্যাপার, যে এইচএসসি পরীক্ষার কিছুদিন আগে ট্রেন থেকে আমার সব নোট সব 2টা ব্যাগ চুরি হয়ে গেছিল। ঠিক আছে, তো ওইটার পরে হচ্ছে আমি ডিসিশন নিয়েছিলাম যে ঠিক আছে আমি এইচএসসি এবার দিবই না, তাহলে মানে পার্থক্য কোনো শিওর, মানে আমার হচ্ছে যে সব জোগাড় করি পরীক্ষার আগের দিন পড়ি, এরকম একটা আর কি বাকি বা স্টেপের স্টুডেন্টরা যা করে। তো যাই হোক, শেষ পর্যন্ত পরীক্ষা দিছি, কোনো রকমে পাস করছি মোটামুটি একটা মার্কস নিয়ে। তো ওইটার পরে আমার এমন মার্কস আসছে যে আমার বুয়েটে পরীক্ষা দেওয়ার মতো পয়েন্টই ছিল না। আমার ইচ্ছা ছিল হচ্ছে বুয়েটের ইলেকট্রিক্যালে পড়বো, দেখা গেল যে বুয়েটের পরীক্ষা দেওয়ার মতো মার্কসই আমার আসে নাই ফিজিক্স এবং কেমিস্ট্রিতে। ঠিক আছে, তো ওই সময় আমি একটা লিস্টে করছিলাম যে আমি কোথায় কোথায় পড়তে পারি। তো সারপ্রাইজিংলি আমার লিস্টের লাস্ট নামটা ছিল হচ্ছে সাস্টের বিবিএ, যেহেতু আমি হবিগঞ্জ বাসা সিলেটি। তো ওইটাতে অবশ্য ভর্তি হইলাম যে ঢাকা ভার্সিটিতে আমার হয়েছিল ডি ইউনিটে হয়েছিল বোধহয় ইকোনমিক্স বা এরকম কিছু একটা পাইতাম হয়তো। তো সেখানে না যে আমার মনে হলো যে না, আমার বাসার কাছেই থাকি, বিবিএতেই ভর্তি হইলাম আর কি। আর সাস্টের আবার সারপ্রাইজিংলি এখানে আবার মানে বেশ সামনের দিকে রয়েছিল, আমি 2 নম্বর হয়ে গেছিলাম পরীক্ষাতে, 2 নম্বর হয়ে গেছিলাম। এটা একটা আজব ব্যাপার আর কি আমার জন্য, আসলে 2 নম্বর হওয়া উচিত হয় নাই আমার, এই আর কি। তো আমার আসলে এটাও খুব একটা এফোর্ট দিতে হয় নাই এখানে। বিবিও পড়ছি হচ্ছে, আমাদের জন্য একটা সুবিধা ছিল
আমাদের বিপিএর আমরা 6-7 জন একসাথে থাকতাম, প্লাস অন্যদিকেও বাইরে যারা থাকতো সুদীপ, তানভীর, মাহফুজ, এরা সবসময় আমাদের মেসে আসতো। মানে দেখা যেত কি যে আমাদের গ্রুপ ডিসকাশন করে করে পড়তাম, যে কারণে আমাদের পড়ার সময় আমাদের কোনো মানে কোনো রকম কোনো চাপ আমরা ফিল করি নাই। মানে গল্প করতে করতে পড়া হয়ে যাচ্ছে, এরকম একটা জিনিস ছিল আর কি। তো এইটার রেজাল্টটা আমি বিবিএ তে হয়তো মোটামুটি একটা মার্ক ছিল, কিন্তু এটা আমার ভালো হয়েছে যেটা আমার এমবিএ করার সময়। আমি এই বিবিএ করার পরে ডিসিশন নিয়েছিলাম যে আমি বিবিএ আর সাস্টে করবো না, এমবিএ বাইরে কোথাও করে নিবো পরে। তো এমবিএ কোর্সও আমি পড়েছি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিং আর কি। তো ওইটা পড়ার সময় আমি দেখলাম যে আমার যে ডিসকাশন যেগুলো করছিলাম সেই 1-1 বা 1-2 তে, সেটা আমার এমবিএ তে আর পড়তে হয় নাই। মানে ডিসকাশনটা এরকম মাথার মধ্যে গেঁথে যায় আর কি। এটা একটা আমার জন্য এটা একটা সুবিধা হয়েছিল। সেম আবার এমবিএ করার সময় মানে জবও জয়েন করবো এরকম প্ল্যান আমার ছিল না। আমার ইচ্ছা ছিল কিছু একটা বিজনেস করবো। মানে এখনো ইচ্ছা আছে, এখনো ইচ্ছা হারাই নাই। আমি টুকটাক চেষ্টা করছি এদিক ওদিক, খুব একটা কিছু করতে পারি নাই। এটা হচ্ছে যে এমবিএ এর থার্ড সেমিস্টার এমন হয়, ব্যাংকে পরীক্ষা দিয়েছিলাম, ব্যাংকে হয়ে গেছে। তো হয়ে গেছে যেহেতু ব্যাংকে জয়েন করছি, তো তখনও ইচ্ছে ছিল যে আমি হয়তো জব কয়েক বছর পরে ছেড়ে দিয়ে বিজনেস করবো। তো সমস্যা হচ্ছে জবে জয়েন করলে কিন্তু প্রথমে একটা ভালো স্যালারি পাওয়া যায়, হ্যাঁ। তো ওইটা ছেড়ে বিজনেসে সুইচ করাটা টাফ হয়ে যায়। তো এই জন্য আমি এখন বলি যে আসলে জব পাওয়া উচিত না। যারা বিজনেস করতে চায় তারা জব না করে 2 বছর চেষ্টা করুক আগে, মানে যদি সম্ভব হয়, যদি ফ্যামিলি সাপোর্ট করে অবশ্যই। সবার তো ফ্যামিলি সাপোর্ট থাকেও না, এরকম অনেকে হয়তো বাধ্য হয় জবে জয়েন করতে, এই আর কি। জবের ক্ষেত্রে অবশ্য ভাই কি শুরু থেকে কি কোন ব্যাংকে জয়েন করলেন? শুরুতে সাউথ ইস্ট ব্যাংকে ছিলাম। সাউথ ইস্ট ব্যাংকে 1 মাস থেকে চলে গেছিলাম হচ্ছে মার্কেন্টাইলে। কারণ সাউথ ইস্টে আমাকে সিলেট পাঠিয়ে দিচ্ছিল যখন আমি এমবিএ করতেছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে। তো যদি সিলেটে পাঠিয়ে দিত তাহলে আমি এমবিএটা শেষ করতে পারবো না। এটা একটা রিজন ছিল। আরো অনেক কিছু রিজনের কারণে আমি হচ্ছে মার্কেন্টাইলে সুইচ করলাম পরে। এটাও আবার ব্যাংকেই, মানে জব যখন করবো ঠিক করলাম, তখন আবার আমার প্ল্যান ছিল যে হ্যাঁ, ব্যাংকেই করবো আর কি। কারণ ওই সময় হচ্ছে কি যে ব্যাংকগুলোতে একটা পরীক্ষা দিয়ে ঢোকার মতো একটা ছিল আর কি। আর আমাদের ব্যাচে মোটামুটি জোয়ারের মতো ছিল যে সবাই আমরা ব্যাংকেই ঢুকবো, এরকম একটা ছিল আর কি। আমার মনে হয় 25-30 জন ব্যাংকে ঢুকছে। এক্স্যাক্টলি, আপনাদের ব্যাচে অনেক হ্যাঁ, আমাদের ব্যাচে 25 জন না হলে মিনিমাম 20 জন আমরা এমটিও হয়ে 2009 এই বোধহয় জয়েন করছিলাম, 9 বা 10 এই আর কি। ভাই আপনার মেজর কি ছিল? মেজর আমার সাবজেক্ট কি ছিল? বিবিএ তে তো ছিল ফাইন্যান্স, আর এমবিএ তে হচ্ছে অ্যাকাউন্টিং। ওকে। আচ্ছা, এগুলো ছেড়ে এখন আসি আমাদের বিবি অ্যালামনাইদের ব্যাপারে আসি। তো ইনিশিয়ালি যেটা করি যে আমাদের আসলে মেন্টরশিপ সিস্টেমের কিছু নাই আমাদের জন্য নাই। মেন্টরশিপ সিস্টেমটা খুব জরুরি। মানে আমাদের যে কেউ বলবে যে তোমরা এটা করো বা এটা করো না, এই জিনিসটা কিন্তু আমরা পাই নাই। তো অ্যালামনাই যারা আছি আমরা কিন্তু জুনিয়ররা চাইলেই কিন্তু আমাদের কাছ থেকে সেটা নিতে পারতো, আমাদের অ্যাডভাইস নিতে পারতো বা মেন্টরশিপ যেটাই বলো। কিন্তু এই স্কোপটা কিন্তু আমরা দিতে পারতেছি না। অ্যালামনাই সেটা দেওয়া উচিত ছিল। আমরা কিন্তু এখনো পর্যন্ত সেই স্কোপটা ওদেরকে দিতে পারি নাই। তো তোমাদের কাছে এক্সপেকটেশন থাকবে যে তোমাদের কাছে শুরু হইলো যে এই কানেকশনটা তোমরা করে দাও। এক্সিস্টিং স্টুডেন্টরা যেন এই সাপোর্টটা পায় আপনাদের কাছ থেকে, যে সে কি করবে কি করবে না, সে বিদেশে যাবে, স্কলারশিপ কিভাবে পাবে, বা পাশাপাশি যে বিভিন্ন প্রফেশনাল ডিগ্রি এগুলোর ব্যাপারে কিন্তু আমরা জানতাম না। সিএফএ, সিএমএ, এসিসিএ, পিএমপি এইসব কি আমরা তখন জানতাম না। আমরা পাস করার 3-4 বছর পরে জানছি, আর এগুলো তো আমরা করতে পারতাম। তো এক্সিস্টিং স্টুডেন্টরা যারা আছে তারা হয়তো আসলে 4th ইয়ারে ওঠার পর থেকে এইসব প্রফেশনাল ডিগ্রি গুলোর ব্যাপারে খোঁজখবর নেওয়া উচিত বা শুরু করে দেওয়া উচিত, যেটা ওদের ক্যারিয়ারে পরে কাজ মানে কাজে আসবে। যদি জবও করে কাজে আসবে, যদি ব্যবসাও করে তাও কাজে আসবে, ঠিক আর কি। এক্স্যাক্টলি। আর 2 নাম্বার যেটা অ্যালামনাইয়ের কাছে আমার এক্সপেকটেশন থাকবে যে অ্যালামনাই আমরা কেন করি, যে আমাদের আসলে যারা একটা স্টেজে চলে আসছি, আমরা কিন্তু মোটামুটি কানেক্টেড। মানে আমি এখনো অনেক জুনিয়রদের সাথে কানেক্টেড। এরকম খুব আমরা অল্প কয়েকজন, মানে এটা সবারই হওয়া উচিত যে কানেক্টিভিটিটা থাকুক। তো কানেক্টিভিটির জন্য রেগুলার প্রোগ্রাম, ছোট ছোট প্রোগ্রাম, মানে বড় প্রোগ্রাম না, ছোট ছোট প্রোগ্রাম, ছোট ছোট গেট টুগেদার, সাথে হচ্ছে কিছু ট্যুরের যদি অ্যারেঞ্জ করা যায়, মানে প্রতি বছরে যদি একটা না হয়, প্রতি 2 বছর অন্তত একটা ইন্টারন্যাশনাল ট্রিপও যদি অ্যারেঞ্জ করা যায়। আর খেয়াল করো যে ভালো ভালো ইউনিভার্সিটি যেগুলো আছে, তারা কিন্তু অ্যালামনাই পেজে এই যে ওরা যে ঘুরতে যায়, অ্যালামনাইরা যে ঘুরতে যায় বিভিন্ন জায়গাতে,
এই ট্রিপগুলোর ছবি থাকে অ্যালামনাইয়ের ওয়েবসাইট গুলোতে আমি দেখছি আর কি এক সময়। আর এটা হলে একটা সুবিধা যেটা হয় যে কানেক্টিভিটি মানে গেট টুগেদার থেকে যতটুকু না আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়, তার থেকে একটা ট্রিপে গেলে অনেক বেশি কাছাকাছি যাওয়া যায়, ইন্টিমেসি অনেক বাড়ে। তো এটার আরেকটা বলবো যে আমরা যখন ফুড বেস যখন জয়েন করছিলাম, মানে ডিবেটে আর কি ঢুকছিলাম যখন, আমাদের রিসিপশন হয়েছিল একটা ট্রিপের মাধ্যমে মাধবকুণ্ডতে। তো ওই ট্রিপে আমাদের জন্য যেটা সুবিধা হয়েছিল, আমরা ওই একদিনে এক ধাক্কায় আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড সবার সাথে আমরা একদম মানে মোটামুটি খুব ভালোভাবে পরিচিত হয়ে গেলাম, যেটা আমাদের পরবর্তীতে পুরো 4 বছর 5 বছর যতদিন ছিলাম ওদের সাথে মানে খুবই ক্লোজ ছিলাম আমরা, যেটা আমরা এখনো পর্যন্ত কন্টিনিউ এই আর কি। তো এরকম ট্রিপের আমি করবো, দাবিই থাকবে আসলে তোমাদের সময় যদি নাও হয় তোমরা এরকম গেট আপ সেট আপ দিয়ে যাও যেন তোমাদের পরে যারা আসবে তারা যেন এটা কন্টিনিউ করতে পারে, যে ইন্টারন্যাশনাল না হোক ন্যাশনাল ট্রিপ, ন্যাশনাল মানে ক্রস বর্ডার দরকার নাই, আমার ঢাকা থেকে কক্সবাজারে যাই না বা খুলনায় যাই না, তো খুলনাতে যদি একটা ট্রিপ দিই 3-4 দিনের একটা বোট ট্রিপ দেই, ওটাতে হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং একজনের সাথে আরেকজনের সাথে বাড়বে, প্লাস আইডিয়া শেয়ারিংটাও হবে, ঠিক আছে। আর অ্যালামনাইদের জন্য যতটুকু দরকার তার চেয়ে বেশি দরকার এক্সিস্টিং স্টুডেন্টদের জন্য আমার কাছে যারা মনে হয়েছে এখন কত, যে এদেরকে আমরা খুব বেশি কিছু না দিতে পারি, ইন্টার্নশিপটা তো আমরা দিতেই পারি। এখানে আমার একটু খালেদ ভাইয়ের কাছে আমার একটু প্রশ্ন থাকবে যে এতদিনেও কিন্তু খালেদ ভাই বা কোনো স্যারের কাছ থেকে কিন্তু আমি কখনো কোনো ফোনও পাই নাই যে রিজু আমার এই স্টুডেন্টটার জন্য তুমি একটা ইন্টার্নি জোগাড় করে দাও। অথচ সব স্যারদের সাথে কিন্তু মানে ভালো রিলেশন ছিল, এখনো যোগাযোগ আছে, কিন্তু স্যাররা কখনো আমাদেরকে এটা বলেন নাই। জানি না কেন, হয়তো স্টুডেন্টরা জোগাড় করে ফেলে, কিন্তু আমার প্রায় দেখা যায় যে স্টুডেন্টদের আমার কাছে মনে হয় যে তারা মানে দিশা পাচ্ছে না আর কি, যে ইন্টার্নশিপ খুব ইম্পর্টেন্ট কিছু না, মানে জোগাড় করা খুব ইজি। তো তারপরও মানে তারা তো মাত্র জবে জয়েন করবে, টেন্স থাকে, এরকম টেনশন আসলে নেওয়ার দরকার নাই তাদের। এরকম কিছু করা যায় কিনা যে ডিপার্টমেন্ট থেকে অ্যালামনাইয়ের কাছে 15টা বা 20টা সিভি দিয়ে দিবে, ইন্ডিভিজুয়াল দরকার নাই, ডিপার্টমেন্ট থেকে 15-20টা অ্যালামনাইয়ের কাছে দিয়ে দিবে, প্রেসিডেন্টের কাছে দিয়ে দিবে, তারা হচ্ছে প্লেস করবে, যে এক স্টুডেন্ট যারা আছে তাদের কাছে প্লেস করবে, এরকম কিছু করা যায় কিনা, এই দাবিটা থাকবে। আর লাস্ট দাবি যারা থাকবে যে রিউনিয়ন, তো আমরা খুব আশা করছিলাম গত বছর রিউনিয়ন হবে, যা হোক এরা হয় নাই, তো যদি সম্ভব হয় এবার এটা অ্যারেঞ্জ করা যায় কিনা। এবার যদি নাও হয় সেম তোমরা শুরু করো, প্রসেস শুরু করো, মানে স্পন্সরশিপের জন্য দৌড়াদৌড়ি শুরু করো, অ্যারেঞ্জ না হয় পরের কমিটি এসে পরের মার্চে করবে বা যখন সুবিধা হয় সবার যেরকম সুবিধা তখন করবে, ডাজন্ট ম্যাটার। মানে একটা কমিটি একটা কিছু করতে চাইলে পরের কমিটিও যেন সেটা কন্টিনিউ করা যায়, এই সিস্টেমটা চালু থাকো, এই আর কি। থ্যাংক ইউ। আমার একটা কুইক কোয়েশ্চেন আছে ভাই আপনার কাছে। আপনি তো আপনার সময়টায় বিশেষ করে অ্যালামনাইদেরকে উদ্বুদ্ধ করছেন রেজিস্ট্রেশন করার ব্যাপারে, এবং ইউ ডিড এ গ্রেট জব অন রেজিং ফান্ডস অফ অ্যালামনাই অ্যাসোসিয়েশনস, এন্ড আলহামদুলিল্লাহ এখন আমাদের একটা ভালো ফান্ড আছে। ওইটা আপনি সবাইকে পার্সোনালি নকও করছেন। এটার স্টোরিটা একটু বলেন, সো দ্যাট এটা যেহেতু একটু ভিডিও হচ্ছে এন্ড আর্কাইভ থাকবে ইনশাআল্লাহ, সো কিভাবে ধরেন ফিউচার লিডার্সরা ক্যান ওয়ার্ক অন দিস এবং এইভাবে ফান্ড রেজ করতে পারে। আচ্ছা, ওই সময় আমাদের বছর যেটা ছিল, এর আগের বছর ছিল কিন্তু জুম্মন ভাইরা ছিল, কিন্তু করোনার সময় ছিল, মানে পুরো এক বছর কিন্তু মানে কারোর সাথে কেউ মিটই করতে পারতেছিলাম না, এরকম একটা পজিশন ছিল। তো এর পরের বছর আমরা যখন আসলাম আমাদের সময় 3-4 মাস ছিল করোনার বাট বাকি সময়টা কিন্তু সবাই উদ্গ্রীব ছিল, মানে একজন আরেকজনের সঙ্গে দেখা করার জন্য, মিট করার জন্য, এটা একটা প্লাস পয়েন্ট ছিল আমাদের জন্য। আর আরেকটা প্লাস পয়েন্ট আমরা ক্রিয়েট করে নিয়েছি আসলে, ব্যাচের সাথে ব্যাচের একটা কম্পিটিশনের মতো, একটা ফাংশনাল একটা কম্পিটিশন, যে কোন ব্যাচের বেশি রেজিস্ট্রেশন করানো যায়। আমার সম্ভবত 7th ব্যাচ বোধহয় সবচেয়ে বেশি করছিল, মানে 7 ব্যাচে যারা ছিল আমাকে চ্যালেঞ্জ করছিল যে ভাই আপনাদের থেকে আমরা বেশি করব। আমি বললাম আচ্ছা, মানে আমার একটা ছিল যে আমাদের ব্যাচে 25-30 জন করবে, এমনিতে রেজিস্ট্রেশন করবেই। তো আমি বুঝলাম ঠিক আছে, এর চেয়ে বেশি করে দেখাও। তো 7 ব্যাচ করছিল, আর সম্ভবত 10 ব্যাচ, এরকম বেছে বেছে কম্পিটিশন করানোতে একটা ফানও হইলো, মজা হইলো, এটার মাধ্যমে একটা আমাদের মানে আপনি একটা কম্পিটিশন, ইনার কম্পিটিশন তৈরি করতে পারছেন। কারণ অ্যালামনাই যেটাই হোক আনঅফিশিয়ালি আসলে হয় না, অফিশিয়াল মেম্বার থাকতে হয়। সব অ্যালামনাই অফিশিয়াল মেম্বার না থাকলে তো আসলে হবে না, এটা বাড়াইতেই হবে, কিছু করার নেই, এই আর কি। ভাই একটা ফলো আপ কোশ্চেন আছে এই কোশ্চেনে, সেটা হচ্ছে ধরেন একদম নতুন যে অ্যালামনাই হচ্ছে, কথা এখন তো অলমোস্ট 25th ব্যাচ খুব সম্ভবত পড়তেছে,
সো নতুন যে অ্যালামনাই হবে, কারণ কালকে বা আগামী বছর যে অ্যালামনাই হবে, ও আসলে কেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মেম্বার হবে? যদিও এটা খুবই একটি মানে ধরেন আমি কেন হব আমি জানি, বাট ধরেন মাসের জন্য আর কি, একদম ফ্রেশার্সদের জন্য, যে ও কেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনে টাকা দিয়ে আচ্ছা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মেম্বার হবে? আচ্ছা, দুইটা কারণে। একটা তো হচ্ছে অবশ্যই যে আমরা ভার্সিটি থেকে বের হয়ে যাওয়ার পরও ভার্সিটির সাথে কানেক্টেড থাকার একটাই ওয়ে অ্যালামনাইয়ের মেম্বার হওয়া। আর নাহলে কিন্তু মানে ভার্সিটির সাথে আমাদের আর কোনো রকম কোনো রিলেশন রইলো না। বাট অ্যালামনাইয়ের মাধ্যমে আমি ভার্সিটির সাথে আমার রিলেশনটা রইলো। আর সেকেন্ড হচ্ছে নিজেদের স্বার্থে। যে আমার কথাই বলি, আমার একবার আমাদের সিক্সথ ব্যাচের নাহিয়ান আমাকে একবার নক করছে যে ভাই আপনার সিভিটা দেন, যে কেন কি হয়েছে আমাদের ব্যাংকে একটু সাবমিট করবো। সে কিন্তু আমার জুনিয়র, কিন্তু সে আমার সিভি সাবমিট করছিল এবং ইন্টারভিউতে আমি গেছিলাম, যদিও শেষ পর্যন্ত আমি এখানে জয়েন করি নাই। বাট অ্যালামনাইয়ের মাধ্যমে কিন্তু আমি এই প্ল্যাটফর্মটা পাইছিলাম। হ্যাঁ, তো এখন একদম জুনিয়র যে অ্যালামনাই আসবে, সে যদি এখন মাহুজের সাথে বা রুবেলের সাথে যদি পরিচিত হয় বা জুপন ভাইয়ের সাথে যদি পরিচিত হয়, মানে ওনাদের সাথে পরিচিত থাকতে ওনাদের মাথায় থাকবে যে হ্যাঁ, কখনো যদি ওনাদের কাছে কোনো প্রস্তাব আছে যে হ্যাঁ এই ব্যাংকে একটা অপরচুনিটি আছে বা এই এমএনসি তে এরকম একটা স্কোপ আছে, আচ্ছা আমি ওই ছেলেটাকে বা ওই মেয়েটাকে বলি, ওর তোমার সিভিটা দাও। মানে এটা কানেক্টিভিটির জন্য খুবই জরুরি, এটা মানে প্রচারের জন্য খুবই জরুরি। শুধু এটুকু যদি নাও হয়, অ্যাটলিস্ট মানে সিনিয়রদের কাছ থেকে সিনিয়ররা কি কি ভুল করছিল, যেটা এখন জুনিয়রদের করার দরকার নাই, সেইটুকু এটলিস্ট এরা জানতে পারবে। ঠিক আছে, যে আমরা কি কি প্রবলেম ফেস করছিলাম, এই প্রবলেম গুলো তো আমাদের জুনিয়রদের ফেস করার দরকার নাই। মানে এটা তারা চাইলেই কিন্তু আমি যে প্রবলেম ফেস করছি এটা কিভাবে কাটানো যায় সেটা তারা আমাদের কাছে শুনেই তারা একটা ডিসিশন নিতে পারে এগুলোর জন্য। এই তো এই দুটোই আসলে মেইনলি প্রফেশনাল কারণে লাগবে, কানেক্টেড থাকার জন্য লাগবে। এই সো আলটিমেটলি যদি বলি সেটা হচ্ছে নেটওয়ার্কিংটা। নেটওয়ার্কিং And, নেটওয়ার্কিং and, and আসলে দুনিয়া চলা না, সোজা এটা। exactly, exactly. থ্যাংক ইউ সো মাচ রিজু ভাই, আপনাকে এক্সট্রা একটু কোশ্চেন হ্যাঁ, না করছি। থ্যাংক ইউ। সো থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম মাহফুজ ভাই। আমরা সেম 3টা কোশ্চেন সবাইকে যেটা করছিলাম এতক্ষণ ধরে, আপনাকেও সেম কোশ্চেন। আপনি সাস্টের বিবিএ তে কিভাবে আসলেন আর কি, এইটা আপনার স্কুল কলেজ এবং কিভাবে এডমিশন নিলেন, এটা শর্ট একটা স্টোরি বলতে পারেন আমাদেরকে, এবং পাশাপাশি আপনার স্টাডি এবং কো কারিকুলার কোনো অ্যাক্টিভিটি যদি থাকে ওইটাও একটু শেয়ার করেন আমাদের সাথে। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ধন্যবাদ অনেক। সুন্দর এনকোয়ারি চলছে। যে বিষয়টা আমি বলবো আর কি, যে আসলে আমার স্টার্টিংটা ফার্স্ট বিবিএ তে মানে এটা ব্যাকগ্রাউন্ড যদি বলি আর কি, যে আসলে আমি একসময় সিলেটেই পড়েছি স্কুলে। আমার মেট্রিকও সিলেট থেকে দেয়া। তো আসলে ক্লাস 6 to 10 এই সময়টা আমার সিলেটে কেটেছে। এটা আসলে আমার কাছে মনে হয় যে স্কুল লাইফ সবচেয়ে বেস্ট টাইম তো এটা এই সময়। আর এই সময় যে বন্ধু-বান্ধব গুলা হয় সেগুলো খুব লং লাস্টিং হয়। তো আমি আসলে আমার এসএসসি শেষ করে আবার চলে যাই আবার চাকরির সুবাদে নরসিংদীতে। সেখান থেকে হচ্ছে আমি ইন্টারমিডিয়েট শেষ করি। বাট সিলেটের এই সময়টাকে আমি মিস করতাম আসলে। যে সময়টাতে আমি 6 to 10 বা এসএসসি পরীক্ষা দিয়েছি, সেটা খুব মিস করতাম। কলেজের সাথে আমার অ্যাটাচমেন্টটা কম ছিল, মাত্র 2 বছর টাইম তো। সো আমার একটা মানে মনে মনে ইচ্ছা ছিল যে কখনো যদি আবার সিলেট যেতে পারতাম, আবার ফ্রেন্ডদের সাথে মানে কানেক্টেড থাকতে পারতাম, এটা মনে হইতো আর কি। তো যেদিন হচ্ছে ফার্স্ট এডমিশন টেস্টের রেজাল্ট দেয়, সেদিন আমি আসলে জাহাঙ্গীরনগরে ছিলাম। জাহাঙ্গীরনগরে এডমিশন টেস্ট দিচ্ছিলাম। তো রেজাল্টটা কোথায় দেখেছি, সম্ভবত পেপারেই দেখলাম, আমার যতদূর মনে পড়ে। দেখে যখন দেখলাম যে আসলে আমি 15 আর কি, মানে আমি কোনো চিন্তাই করি নাই যে আসলে আমি তো মোটেই এত ভালো ছাত্র না যে একটা ইউনিভার্সিটিতে টোটাল একটা ইউনিট আমি 15 হয়ে যাব। মানে এটা তো আসলে অবাক করার বিষয়। সেই সাথে আমার যে ইচ্ছাটা ছিল যে না, বা সিলেটে ফ্রেন্ডের সাথে কানেক্টেড হবো। তো এই কারণে মানে খুব ভালো লাগতেছিল আরকি। এটার পরে পরে ভালো লাগাটা এতই বেশি ছিল যে আমি আর জাহাঙ্গীরনগরে কোনো পরীক্ষাই দিব না অ্যাডমিশন টেস্ট। বাসায় ওরকম জানাচ্ছিলাম। তো বাসায় আবার খুব বকাঝকা করলো যে, "না তুমি পাগলামি করো না। তুমি আগে ঠিকমতো জাহাঙ্গীরনগরের সবগুলা এডমিশন টেস্ট দিয়ে তারপর আসো।" আমাদের সময় তো আসলে অনেকগুলো টেস্ট দিতে হইতো বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ, ইউনিট ওয়াইজ। তো যাই হোক কোনোভাবে আমি আসলে ওয়েট করতে পারতেছিলাম না যে কিভাবে সিলেটে যাবো, ফার্স্টে ভর্তি হয়ে যাবো, এরকম একটা ব্যাপার আরকি। আগে ফ্রেন্ডদের সাথে আবার কানেক্টেড হবো। তো এই হলো অবস্থা আরকি। পরবর্তীতে আমি ২ ইউনিটও চান্স পেলাম ঢাকা ইউনিভার্সিটিতে, সায়েন্সের A ইউনিটও পেলাম। আ আমার বাসায় খুব চাপ তৈরি করলো যে আসলে তুমি যদিও একটু সিনিয়র পিছনের দিকে ছিল, বাট হয়তোবা মাইগ্রেশন করে ভালো, ভালো সাবজেক্ট হয়তো পাইতাম।
কিন্তু মানে আমার ইচ্ছা হচ্ছে আমি সিলেটে চলে যাবো, কিন্তু আমার বাসার খুব প্রেশার ছিল যে না তুমি ঢাকা ইউনিভার্সিটিতে আসলে ভর্তি হয়ে যাও, সেখান থেকে মাইগ্রেশন করে যে সাবজেক্ট পাও সেটাই পড়ো। বাট আমি এক ধরনের আসলে গোয়ার্তুমি করে পরে সিলেটেই চলে গেলাম, তারপর এডমিশন নিলাম। তারপর তো ওটা হয়েছে। আসলে আসলে এজ এ পার্সন আমার কখনো ড্রিম ছিল না কোনো ধরনের আর কি। আসলে ড্রিম যে থাকতে হয় এগুলো আসলে ওই যে স্কুল লেভেলে রচনা লেখা বা এসে রাইটিং এই অতটুকুই, মানে ওটা করার জন্য যতটুকু মানে চিন্তা অতটুকুই করেছি, বাট নিজের লাইফ নিয়ে আসলে কোনো প্ল্যানিং কখনোই ছিল না। হুমসিক্যালি সবকিছু করছি, মানে মনে হয়েছে যে না সিলেটে যাওয়া দরকার, সিলেটে চলে গেছি। একসময় মনে হচ্ছে যে না আমি আবার জাহাঙ্গীরনগরে আমি বিবিএতেই কিন্তু আমি পরের বছর এডমিশন পাই, বাট ওখানে আর যেতে পারি নাই। তো সবসময় একটা গিল্টি ফিলিংস হতো যে না আমি তো আসলে ঢাকা ভার্সিটিতে পড়লে ভালো করতাম, বা জাহাঙ্গীরনগরের নেক্সট ইয়ার এডমিশন নিয়ে বিবিএতে পড়তাম, সেটাই ভালো হতো। এরকম গিল্টি ফিলিংস কাজ করতো। যাই হোক, তারপর কন্টিনিউ করে গেছি এই সেই। তারপর যখন কেরিয়ারের ব্যাপারটা আসলে মাথায় তো আসলে কখনো ওইভাবে ছিল না। আর কেরিয়ার কাউন্সেলিং যে করবে ধরেন কোনো সিনিয়র ভাই বা ইভেন ডিপার্টমেন্টের স্যারদের কাছ থেকে আসলে ওই সময় স্যারদের সংখ্যা খুব কম ছিল, বা টোটালি ইউনিভার্সিটিতে আসলে কেরিয়ার ওরিয়েন্টেড কোনো প্রোগ্রামই ছিল না, যার কারণে আসলে কেরিয়ার নিয়ে কোনো চিন্তাও করি নাই এই আর কি। আর সেকেন্ড আর ইস্যু হচ্ছে যে আসলে ওই সময় বিসিএস নিয়ে কোনো পেজ ছিল না। বিসিএস গুলো খুব স্লো ছিল, 5 বছর 4 বছর লাগতো একটা বিসিএস কমপ্লিট করতে। তো বিসিএস নিয়ে কোনো চিন্তাই করি নাই। তো সবচেয়ে ইজি ছিল আসলে তখন আমাদের সময় আসলে কর্পোরেট লেভেলে চাকরি করার ক্ষেত্রে ব্যাংকে জয়েন করা। ব্যাংকের স্যালারিটা মোটামুটি হ্যান্ডসাম ছিল তখন। ওই চিন্তা করে আসলে ব্যাংকের জন্য ট্রাই করি। ইন দ্য মিন টাইম আমি অবশ্য আমাদের এক স্যারের এর সাথে কানেক্টেড থাকার সুবাদে আসলে একটা এমএনসিতে জয়েন করি, রেকিট বেনিফিসিয়ারি জয়েন করি সেলসে, টেরিটরি সেলস ম্যানেজার হিসাবে। বাট এটা জয়েন করার পর দেখলাম যে আসলে দিস টাইপ অফ জব ইজ নট পারফেক্ট ফর মি আর কি। এই কারণে পরে ওখান থেকে ছেড়ে আসি। ছেড়ে এসে আবার ফার্স্টে জাস্ট বিবিএ করে ওখানে জয়েন করেছিলাম। আবার এমবিএ তে এডমিশন নেই। এমবিএ তে এডমিশন থাকা অবস্থায় আবার আমার ব্যাংকে হয়ে যায়, ট্রাস্ট ব্যাংকে। পরে অবশ্য এই ট্রাস্ট ব্যাংকে কন্টিনিউ করেছি, সেটাতে কমপ্লিট করে আর ফার্স্ট থেকেই করলাম। আজকে এখন ট্রাস্টেই আছি। তো 17 ইয়ার্স হয়ে গেছে এই আর কি। তো এটা হচ্ছে মোটামুটি আমার ভাই এরকম কি কখনো মনে হয়েছে নাকি যে না রেকিতে মনে হয় থাকতে পারতাম আরো কিছুদিন? না, এরকম আর মনে হয়নি আসলে। কারণ আসলে মানুষের একেকজনের প্যাটার্ন বা ক্যারাক্টারিস্টিক্স রেট একেক রকম। তো আমার কাছে মনে হয়েছে আসলে সেলসটা আমার জন্য না। বাট আমি ৩ মাস সেলসে ছিলাম। তো বাট এই সময়টা আমাদের আসলে হিউজ লার্নিং ছিল। মানুষ চেনা, এটা একটা বিশাল ব্যাপার। মানে এমএনসির একটা এক্সপোজার নেয়া সেটা। তারপর হচ্ছে মার্কেট ডিনামিক্সটা দেখা। মানে একটা প্রোডাক্ট যে আসলে একটা ভিজিবিলিটিরও যে একটা ব্যাপার আছে, সেটা যে মানুষের পারচেজিং ডিসিশন মেকে যে ইমপ্যাক্ট ফেলে, সেটা আসলে মানে আমি জাস্ট সেলস এ গিয়ে এটা আগে ব্যাপারটা থিওরিটিক্যালি পড়লো, বাট কখনো ওইভাবে চিন্তাটা আসলে মাথায় আসে না। এই ধরনের ইস্যু গুলা মানে সেলস এর যে ডিনামিক্স গুলো অনেকগুলো আমি আসলে ২ মাস ৩ মাস যত সময়টুকুই ছিলাম এগুলো দেখে ফেলছি। এটা আসলে আমার লাইফের বিশাল একটা এক্সপেরিয়েন্স। তো ওটা আসলে আমার ব্যাংকিং সেক্টরে এসে আমাকে এটা অনেক কাজে দিচ্ছে, বা আমার রিয়েল লাইফের বিভিন্ন প্রবলেম সলভে অনেক কাজে দিচ্ছে। আসলে এটা আসলে আমি মনে করি যে আসলে এমএনসির ওই চাকরি লাইফটা আমার লাইফের জন্য একটা বিশাল একটা লার্নিং বা এক্সপেরিয়েন্স। যাই হোক, এটাই হচ্ছে আরকি আমার মানে জার্নি টুয়ার্ডস হচ্ছে সাস বিবিএ বা আমার বর্তমান চাকরির যে অবস্থা আরকি। আর যেটা হচ্ছে যে জবের ক্ষেত্রে যেটা হয়েছে যে আসলে আমি দেখেছি সাস থেকে শুধুমাত্র বিবিএ না, টোটাল সাস্টের যারা গ্রাজুয়েট আমি দেখেছি আরকি আসলে সবাই কিন্তু লিডিং পজিশনে আছে। হ্যাঁ, মানে সে হয়তো জুনিয়র হিসেবে জয়েন করেছে, বাট সেই জুনিয়র তার ব্যাচে সে লিড দিচ্ছে এরকম। আমি যেটা মিন করতে চাচ্ছি আরকি সাস্টের প্রতিটা গ্রাজুয়েট জব লাইফে খুব এফিশিয়েন্টলি সার্ভ করছে। মানে এটা খুব ভাল লাগে আরকি। আমিও মানে স্পেশালি হ্যাঁ, বিবিএ। স্পেশালি বিবিএ তো বলতেই হয়। আমি আসলে অন্যান্য ইউনিভার্সিটি ইভেন ঢাকা ইউনিভার্সিটির সাথেও কম্পেয়ার করে দেখছি আরকি যে আসলে এটা আমি জানি না হয়তো ডেডিকেশনের কারণেই হোক, যেটাই হোক। অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু অনেক সুযোগ পায়। তাদের অনেক সিনিয়ররা কিন্তু হচ্ছে যে এইচআর এ আছে বা টপ ম্যানেজমেন্ট লেভেলে আছে। যার কারণে তারা কিন্তু একটা ফেসিলিটি পেয়ে থাকে রিক্রুটমেন্টের সময়। বাট আমাদের এই ফেসিলিটিটা কিন্তু নাই। এন্টায়ার মানে হচ্ছে সাস থেকে
ম্যানেজমেন্ট লেভেলে একেবারে বা এইচআরে বেশি লোকই তো নাই। তো আমাদের এই অপরচুনিটিটা না থাকা সত্ত্বেও কিন্তু আমরা বেশ ভালো করছি, এটা আমাকে খুব ভালো লাগে আর কি। তানভীর ভাই জয়েন করছেন, তানভীর আমি জীবন ভাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি অবশ্য শেষ করে দিব একেবারে, জাস্ট আমি একটু সাম আপ করি আর কি, যে যে কথাগুলো আসলে এ পর্যন্ত হচ্ছে খালেদ ভাই থেকে শুরু করে একেবারে লাস্ট রিভিউ বললো আর কি। এর মধ্যে যে বিষয়গুলো উঠে আসছে বিশেষ করে আমাদের কমিটির কাছে অ্যাসপিরেশন নিয়ে, তো জাস্ট একটা কথাই বলবো আর কি, যে আসলে গত বছরটা আসলে মানে বিভিন্ন জিও পলিটিক্যাল কারণে কিন্তু আমাদের আসলে খুব বেশি আমরা ইম্প্যাক্ট রাখতে পারিনি। তারপরে কিছু কিছু প্রোগ্রাম অ্যারেঞ্জ করে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে আমরা কানেক্টেড থাকার চেষ্টা করেছি। আহ, একটা আমাদেরও একটা রিইউনিয়ন হওয়ার কথা ছিল, সেটাও নানা কারণে আসলে মানে হচ্ছে হয় নাই। আবার আমরাও যে রিইউনিয়ন করার জন্য যে একটা উদ্যোগ নিব গত বছরের আর কি, আমাদের একটা ইচ্ছা ছিল, বাট সেটা কিন্তু এই প্রোগ্রামটার রানিং থাকার কারণে ওইদিকেও আমরা যেতে পাইনি। তো জানি না এই বছর আসলে দেখি আমাদের প্ল্যানিং আছে কতটুকু কি করা যায় আর কি। আর একটা ব্যাপার হচ্ছে যে আসলে রিইউনিয়ন করতে গেলে একটা বড় ফান্ড দরকার। বর্তমানে আসলে মানে বিজনেস এর যে অবস্থা, ওভারঅল ইকোনমিক যে অবস্থা, এই ফান্ডিংটা অ্যারেঞ্জ করা টাফ হবে। তো বড় কিছু হয়তো করা পসিবল না হলেও আমরা ইনশাল্লাহ ছোট কিছু করে চেষ্টা করবো আর কি, যে আমাদের মানে রিউনিয়নটা করা যায় কিনা সেটা দেখা, সবাই একসাথে একটা গ্যাদারিং করে সবার সাথে দেখা সাক্ষাৎ করা। তো এই এক্সপেকটেশনটা ছিল, মানে এটা খালেদ ভাইয়ের কাছ থেকেও ছিল, বা ধ্রুবও বলেছে, জীবনও বলেছে। আর সেকেন্ড আরেকটা এক্সপেকটেশনের কথা এসছে যে আসলে জুনিয়রদের সাথে আর বেশি কিভাবে কানেক্টেড হওয়া যায়। তো এই জন্য আমরা আসলে অনেকগুলা কাজ করেছি অলরেডি, তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ইভেন্ট, যেমন ভলান্টারি ইভেন্ট করেছি বন্যার সময়, ত্রাণ দেওয়া থেকে শুরু করে তারপর হচ্ছে গিয়ে উইন্টারে ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন, এগুলো তো তাদেরকে রেখে করেছি। তারপর হচ্ছে গিয়ে ইভেন আমাদের ইফতার পার্টি গুলোতে শুধু অ্যালামনাই না, আমরা এক্সিস্টিং স্টুডেন্টকেও আমরা ইনভাইট করেছিলাম, তারা এসেছিল। এভাবে তাদের কানেক্ট করার চেষ্টা করেছি। আর এখনকার যে প্ল্যানটা আছে আমাদের, আমরা কিছু পডকাস্ট সিরিজ করব ক্যারিয়ার কাউন্সেলিং, ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে। আমাদের মধ্যে যারা সাকসেসফুল আছেন আমাদের ডিপার্টমেন্টে, তাদেরকে আমরা সামনে নিয়ে আসবো। তাদের কাছ থেকে তারা যাতে কাউন্সেলিং পায় সেটা অ্যারেঞ্জ করব। আর বিশেষ করে একটা পার্ট থাকবে এখনকার স্টুডেন্টদের মধ্যে আসলে দেশে বাইরে যাওয়া, দেশে বাইরে থেকে ভালো কোনো একটা ডিগ্রি সার্টিফিকেশন নিয়ে আসা, বিদেশে আসলে স্কলারশিপ নিয়ে যাওয়া, ভালো প্রফেসর আন্ডারে যাওয়া, এই ধরনের ব্যাপারগুলো নিয়ে খুব ইন্টারেস্ট কাজ করে। তা আমরা চেষ্টা করবো যে এই জায়গাগুলোতে যারা আমাদের আমাদের ডিপার্টমেন্ট থেকে খুব ভালো করেছে, পিএইচডি করছে বা পিএইচডি করে ফেলেছে অলরেডি, বা বিভিন্ন ভালো ভালো ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি হিসেবে জয়েন করেছে, তাদেরকে নিয়ে এসে এই জায়গাগুলোতে যাতে তাদের এই যে ইয়েটা এক্সপেকটেশন আছে এক্সিস্টিং স্টুডেন্টদের, সেটা আমরা মিট আপ করার চেষ্টা করব। সেই সাথে কর্পোরেট লেভেলে আমাদের যারা ভালো করেছে, এন্টারপ্রেনার যারা আমাদের মধ্যে আছেন ভালো করেছে, তাদেরকে নিয়ে এসে টোটাল একটা গাইডেন্স দেওয়ার চেষ্টা করব। এইভাবে আসলে আমরা কানেকশনটাকে আমরা চাচ্ছি কি ফার্দার আরো মানে প্রসিড করতে। আর লাস্টে আরেকটা খুব ইম্পর্টেন্ট, শাকিল ভাই জিনিসটা কিন্তু তুলেছেন, খালেদ ভাইয়ের কথা তো এসছে, যে আসলে আমাদের ডিপার্টমেন্ট অনেক নিডি স্টুডেন্ট আসে, মানে মানে এমন আসে যে আসলে সে মানে সে কাউকে বলতেও পারে না, তার অবস্থা এমন যে সে হয়তো দিনে একবেলা খেয়েই থাকে, কারণ টিউশনিও পাচ্ছে না, এই ধরনের ব্যাপারগুলো হয়ে থাকে। তো এই জায়গাটায় আসলে আমাদের শুরু থেকে আমাদের ইসি কমিটির কাজ করার ইচ্ছা ছিল। গত বছর থেকে আমরা শুরু করতে যাচ্ছিলাম, বা আমরা রিউনিয়নের মাধ্যমে এই জিনিসটা লঞ্চ করতে যাচ্ছিলাম, বাট সেটা যে কোনো কারণে হোক হয় নাই। বাট আমরা এটা আসলে খুব শর্টলি শুরু করব। এই জায়গাটাতে আসলে টিম ইন্ডাস্ট্রি আমাদের যারা বিভিন্ন কমিটিতে দায়িত্ব পালন করেছেন, প্রেসিডেন্ট, সেক্রেটারি অথবা ইসি মেম্বার হিসেবে, তাদের খুব সাপোর্ট দরকার আর কি। আমরা খুব বড় টার্গেট নিব না, আমরা চাই যে একটা 5 বা 7 লাখ টাকা যদি আমরা একটা ডিপোজিট কালেক্ট করতে পারি, সেটাকে আমরা আমরা এফডিআর করে বা মাল্টিপক্ষ স্কিম করে রেখে দিব, সেখান থেকে যে প্রসিডটা আসবে সেখান থেকে আমরা শুরুতে ইনিশিয়ালি 2 জন বা 3 জনকে সাপোর্ট দিব। হইতে পারে এমন যে মান্থলি আমরা হয়তো 2,000 বা 2,500 টাকা করে 3 জনকে দিলাম। তা আমার কাছে যদি একটা ফান্ড আসে যে 8 লাখ টাকার মতো বা 7.5 লাখ টাকার মতো, তাহলে এখন যে ব্যাংকে রেট আছে এটাতে কোয়াইট পসিবল আর কি, যে 3 জনকে সার্ভ করা। তো আমরা 3 জন দিয়ে শুরু করি, আর ফান্ডটা যদি আরো বড় হয় আরো বেশি করা পসিবল। তো সেক্ষেত্রে এই জায়গাটা আমাদের বিশাল সাপোর্ট আপনাদের দরকার আর কি। আপনারা, আমি যেটা বলবো আর কি, আপনারা তো পার্সোনাল লেভেল থেকে অবশ্যই দিবেন। আপনাদের ব্যাচে যারা আছেন তাদের সবাইকে আপনারা নক করবেন, আপনারা তারা নানাভাবে আপনাদের সাথে কানেক্টেড, ফোনে কথা হয়, মেসেঞ্জার গ্রুপে আছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, তাদের সাথে একটু কমিউনিকেট করবেন। সেই সাথে আমি আরেকটা বলবো, যেটা যে আপনাদের অনেক রিলেটিভ, ফ্রেন্ডস
যারা হয়তো সাস্টেরও না, সাস্টের বাইরে রিলেটিভ যারা আছেন, যারা আসলে ডোনেট করতে চান, খুঁজতেছেন, বা আমি বলবো যে না খুঁজলেও মানে আপনি জাস্ট পার্সু করবেন, তার কাছে যদি কিছুটা ফান্ড আপনি পেতে পারেন, সেটা যদি আমাদেরকে দেন, এটা আসলে বিশাল উপকার হবে। আর একটা ব্যাপার যেটা আমি বলতে চাই, ধর্মীয় দিক থেকেও কিন্তু সদকা জারির একটা ব্যাপার আছে। আমরা কিন্তু এই সুযোগটা নিতে পারি আর কি। আমার মনে হয় যে এটা একটা বিশাল কাজ হবে, এবং এটা কিন্তু এক্সিস্টিং স্টুডেন্টদের সাথে অ্যালামনাই কানেক্টিভিটির ক্ষেত্রে বিশাল ভাবে কাজ করবে। তো আমার আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে আর কি, আমরা এই প্রোগ্রামটা খুব দ্রুত লঞ্চ করব। আমাদের যে মানে পডকাস্ট সিরিজ আছে তার সাথে সাথে এই জায়গাটাতে আপনাদের বিশাল একটা কোঅপারেশন দরকার আর কি। বিশেষ করে যারা দেশের বাইরে আছেন, তারা কিন্তু নানাভাবে ফান্ডটা কালেক্ট করতে পারে খুবই ইজিলি। কিন্তু আমরা চাইলে আসলে আমি 7 লাখের কথা বলছি বা 8 লাখের কথা বলছি, আমরা চাইলে খুব ইজিলি কিন্তু একটা 10 প্লাস একটা ফান্ড আমরা করতে পারি, এবং এটা একটা কিন্তু বিশাল একটা এক্সাম্পল তৈরি হবে আর কি। এটা আসলে আমার এবং আমার পুরো ইসি কমিটির একটা বিশাল দিন যে আসলে এই ফিলান্থ্রপিক কাজটা আমরা করতেছি। এই জায়গায় আপনাদের সবার সাপোর্ট দরকার। আজকের এই প্রোগ্রামটা কিন্তু রেকর্ডেড হচ্ছে এবং এটা কিন্তু যাবে আমি জানি আমাদের অ্যালামনাই গ্রুপে যাবে বা টোটাল আমাদের ডিবি ফ্যাটার্নিটিতে যাবে। সবার কাছে আর্নেস্টলি রিকোয়েস্ট থাকবে আর কি, আপনারা নিজেরা কন্ট্রিবিউট করবেন, আপনাদের ফ্রেন্ডদের মাধ্যমে, আপনাদের রিলেটিভের মাধ্যমে কন্ট্রিবিউট করে আমাদের একটা ফান্ড রেজ করে দেন। আমরা চাই হচ্ছে গিয়ে আমাদের যারা ছোট ভাই আছে, যারা নিড অফ মানি, যাদের পড়াশোনা হয়তো আটকে যাচ্ছে জাস্ট বিকজ অফ হচ্ছে ধরনের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে, তাদের যাতে আমরা হেল্প করতে পারি আর কি। এটা আমার মনে হয় যে বিশাল একটা কাজ হবে আর কি। তো এই জায়গাটায় আমার রিকোয়েস্ট থাকবে। তো সো এটা বলে আমি শেষ করছি। ওভার টু ইয়াশ। এখানে আপনারা যারা আজকে আসছেন সবাই অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে কোনো না কোনো ভাবে লিড করছেন, প্রেসিডেন্ট ছিলেন, কেউ জিএস ছিলেন আর কি। তো আমরা বেসিক্যালি সবার কাছ থেকে 3টা খুব কমন কোয়েশ্চেন ছিল যে আপনারা কিভাবে সাস্টের বিবিএতে আসলে ভর্তি হয়েছেন, তারপর কেরিয়ার জার্নিটা কেমন ছিল আচ্ছা ভাই যাক, আমি আপনার, খুব বা আজকের আপনি যে জুম খুব মনেছেন শর্টে কিভাবে বলি হয়েছেন। জি খুব শর্টে বলি। প্রথম হচ্ছে যে সাস্টে আসাটা হচ্ছে আসলে বিবিএ বুঝতাম না, না বুঝে বিবিএ তে ভর্তি হয়েছি, ইটস ট্রু। তখন বিবিএটা ক্রেজ চলতেছিল, আর তখন ইচ্ছা ছিল কম্পিউটার সায়েন্সে ভর্তি হওয়ার, কম্পিউটার সায়েন্সে হয় নাই। সায়েন্স এ গ্রেডে এ গ্রুপে, তখন ওই আর অন্য কিছুতে ভর্তি হয়নি, বিবিএতে ভর্তি হয়েছি। বাট সাস্টে থাকার উদ্দেশ্য হচ্ছে লোকাল ছিলাম। হ্যাঁ, আমার হয়েছিল আরো অনেক জায়গায়, ঢাকা ইউনিভার্সিটি শুরু করে, কিন্তু মনে হলো যে বাসা কাছাকাছি আর একমাত্র ছেলে হিসেবে সাস্টেই আসা। আর সাস্টে একটা রেপুটেশন তো অবশ্যই আছে, লোকালি আমাদের একটা রেপুটেশন তো আছে। তো এইটার কারণে সাস্টে আসা। 2 নম্বর হচ্ছে কি যেন 2 নম্বর কোশ্চেনটা, যে ভাই কেরিয়ার মানে আপনি তো টিচিং প্রফেশনাল ছিলেন, ব্যাংকেও কেরিয়ার তো ছিলেন। আমার একটু ডাইভার্সিফাইড। আমি প্রথমে তো ব্যাংকিং করলাম 1 বছর, ব্যাংকিং এর পর টিচিং 1 বছর, তারপর তো সিভিল সার্ভেন্ট। এখন এটা বেশ মানে বেশ কি বলবো, যে খুব জার্নি ছিল না, এটা নট এ স্মুথ জার্নি। চেঞ্জ কখনোই ভালো না, বাট চেঞ্জ করতে কেউ তো মানে বাধ্য না হলে সাধারণত কেউ চেঞ্জ করতে চায় না, এত ক্যারিয়ার আর্লি সময়। আমি তো এই সব করলে আই ওয়াজ ব্লেসড দ্যাট আমি যেখানেই গেছি সবার মানে ভালোবাসা পাইছি। আর লাস্ট যে কোশ্চেনটা করছিল যে কিভাবে জুম্বন হলাম, ওই ভালোবাসার কারণেই হয়েছি। আমি আসলে আমার ডিপার্টমেন্টে যখন ছিলাম, সিনিয়র জুনিয়র আমরা একটা সময় ছিলাম, খুবই চমৎকার সময়। আই স্টিল রিমেম্বার দোজ ডেজ, এবং এটা আমার মনে হয় যেন এখনো মিস করি। সব যত দিন যাচ্ছে মিস করার এটা আরো বেশি বাড়তেছে, তীব্রতা আরো বাড়তেছে। তো এই আর বেশি কিছু বলবো না, অনেক সময় নিয়ে নিছি। আমি খুব কাছাকাছি চলে আসতেছি দেশেরই। আর যেহেতু আমি সার্কের আবার এগ্রিকালচার সেন্টার হচ্ছে ঢাকায়, তো আবার সার্কের সার্সোর্স হেডকোয়ার্টার হচ্ছে ঢাকায়, আমাকে অফিসিয়াল কারণে ঢাকায়ও আসতে হবে অনেকবারই বছরে, বিকজ তারা আমার কাছে রিপোর্ট করবে। তো ওই হিসাবে আমাকে যদি মানে কোনো ধরনের কন্ট্রিবিউশন রাখার সুযোগ থাকে, আমি অবশ্যই রাখবো। আমি মাহফুজের সাথে এগ্রি করি যে আমাদের 2টা সাইডই দেখতে হবে। রিউনিয়নটাও যেরকম আমাদের জন্য আসলে মানে এটাও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আমরা আসলে রিউনিয়ন অনেক সময় আছে অ্যালামনাই থেকে অনেক কিছু করা হয়, আমরাও হয়তো মানে টুকটাক করে করতেছি, আর সামনে অনেক কিছু করতে পারবো। বাট রিউনিয়নটাও ইম্পর্টেন্ট, কারণ রিউনিয়নটার কারণে যাই হোক যেমনি হোক মানে মন কষাকষি মন কালাকালি করে হলেও এক জায়গায় হওয়া যায় কিছু সময়ের জন্য, এবং সবাই একটা গুড ফিলিংস নিয়ে যায় আর কি। যে অনেকদিন পর রিজুর সাথে দেখা হলো, অনেকদিন পর মাহফুজের সাথে দেখা হলো, শাকিলের সাথে দেখা হলো। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি ওই যে ক্যাডেট কলেজের আমাদের যে অ্যালামনাই গুলা হয়, মানে আমাদের যেমন আমারটা ওকাস, আমি ক্যাডেট কলেজ দিয়ে উদাহরণ দিই, যে ওল্ড ক্যাডেট অ্যাসোসিয়েশন অফ সিলেট।
ক্যাট কোচের রিউনিয়ন কিন্তু মাস্ট হয় 4 বছর পর পর, এটা মাস্ট, মানে এটা কোনো ব্যত্যয় নাই এবং বড় আকারের হয়। ওই 4 বছর হওয়ার আগেই রিউনিয়নটা দিয়ে মানে যখন একটা শেষ হওয়ার পরে আরেকটার কিন্তু তখন থেকে একটা মাইন্ডের মধ্যে ঢুকে যায়, হ্যাঁ 4 বছর পর আবার হবে। তো সবাই তখন থেকেই 4 বছরের জন্য মানে একটু গ্যাপ দিয়ে কিন্তু ওই টাইমটা ফিক্স করে রাখে যে না 4 বছর পর আমি তো আবার দেখা হবে। তো ইন দ্য মিন টাইম ওকাস আরো অনেক কিছুই করে। তো ওকাসের ফান্ড থাকে, যেহেতু ওকাস বড়, আমাদের চেয়ে অনেক বড় সংগঠন, কিন্তু স্টিল আমরা যেভাবে চিন্তা করতেছি যে ইয়ে বললো যে স্টুডেন্টদের আমাদের যারা একটু পিছনে পড়ে আছে বা ইয়ে তাদেরকে হেল্প করা, আমরা কিন্তু এগুলো একদম কম করি নাই, আমরাও করছি আমাদের সীমিত সাধ্যের মধ্যে। তো এটার হয়তো আমরা আরেকটু আস্তে ধীরে এটাকে আমরা স্ট্রাকচারে নিয়ে আসতে পারলে ভালো, একটা একদম স্ট্রাকচার, যেটা আমি একদম সাপোর্ট করি, একটা স্ট্রাকচার। এখন স্ট্রাকচার আমাদের আবার সমস্যা হচ্ছে যখনই এখানে ফাইন্যান্সিয়াল ইস্যুস আসে, এখানে আমরা অনেক ধরনের গন্ধ শোকা শুরু করি, এটাও একটা প্রবলেম। কিন্তু যাই হোক এগুলো থাকবে, এগুলো মেনে নিয়ে আমাদের একটা স্ট্রাকচার নিয়ে আসতে হবে। মানে স্ট্রাকচারটা কি হইতে পারে, এটা খুব মানে প্রস্তাব নিতে পারি আমরা যারা এক্সিস্টিং তাদের কাছ থেকেও, কারণ আমরা জানি না এক্সিস্টিং স্টুডেন্টের সাথে আমাদের আসলে গ্যাপ আছে, যেটা প্রথমে আমি বললাম। ওরা যদি সাজেস্ট করে যে এইভাবে হইলে আমাদের কাছে মানে জিনিসটা ইয়ে হয়। আবার অনেক ধরনের হইতে পারে, ফর এক্সাম্পল মানে সাপোর্ট অনেকভাবেই হইতে পারে। ইভেন ওই যে মাহফুজ যেটা বললো বিদেশে পড়ার ব্যাপারে, আমাদের অনেকেই আছে, অনেক এই ব্যাপারে অনেক এক্সপার্টাইজ আছে, তাদেরকে আমরা যদি নিয়ে আসি, এটা কার আমরা জানি না, হয়তোবা 10 জন শুনবে, 50 জন শুনবে, একজনের যদি এটার কারণে যদি কপাল মানে তার যদি ভাগ্য খুলে যায়, সেটাই সাকসেস। হ্যাঁ, আমাদের 50 জনের জন্য আমি করতে পারবো না, কিন্তু ওই একজন সামবডি একজনের হয়ে যেতে পারে, বলা যায় না। তারপরে কিছু জব ফেয়ার টেয়ার করা, ব্যবস্থা করা, একটু হাইলাইট, মানে আমরা একদম ঝিমায় গেছি। আই এম সরি টু সে, আমাদের ডিপার্টমেন্টে এইসব নিয়ে কোনো মাথা ব্যথাই নাই। মানে এই যে হাইলাইট বর্তমান সময়ে যে কি ইম্পর্টেন্ট, এটাও একটা একটা আমাদের মানে এটা আসলে একদম মাথা ব্যথাই না। আমাদের ক্ষেত্রে অ্যালামনাইরাও কিছু করার আছে, আমরা চাইলে করতে পারি। এখন এটা ডিপার্টমেন্টকে সাথে নিয়ে সবকিছুতে ডিপার্টমেন্টকে সাথে নিয়ে করতে হবে ব্যাপারটা তাও না। আমরা মতো মানে আউটার প্ল্যাটফর্মেও করতে পারি, আমাদের শুধু অ্যাসোসিয়েশনের ব্যানারই করতে পারি। হোয়াই শুড উই গো টু দ্য ডিপার্টমেন্ট অলওয়েজ, তাই না? এটা একটা। আর হচ্ছে আমরা ওই যে আমাদের নিজেদের মধ্যেও কমিউনিকেশন খুবই দুর্বল, খুবই দুর্বল। এটা আমি জানি না, এটা ইন্ডিভিজুয়ালি যদি আমি দেখি, যেমন ধর থার্ড ব্যাচ, ফোর্থ ব্যাচ, আমরা কিন্তু অনেকে অনেক সাথে খুব ডিপলি কানেক্টেড, এবং দেখলে যে খুশি হয়। মাহফুজকে সামনে পাইলাম যে পরিমাণ খুশি হবো, বা রিজুকে সামনে পাইলাম যে পরিমাণ খুশি হবো, এটা কিন্তু আমি আমার অনেকেই আরো এরকম ছোট ভাইয়ের আছে, ওদের দেখলে এতটা ইয়ে আমরা মনোবেদনা না পাইছি। সেম এই ফিলিংসটা আমাদের আছে, কিন্তু কোনোভাবে আমরা সামহাও কানেক্টেড কম। সবাই ব্যস্ত জানি, তারপরেও কোনো না একটা প্ল্যাটফর্ম খুঁজে নিতে হবে যেখানে আমরা আসলে ওইটা উসিলায়, এই জন্য অ্যাসোসিয়েশনটা জরুরি। অ্যাসোসিয়েশনের উসিলাও যদি আমরা এক জায়গায় হতে পারি। তো আমি আর বেশি কিছু বলবো না, অনেক পিয়াস, এখনো অফিসে অনেক রাত হয়ে গেছে বাংলাদেশে। আর সিন্স আই এম কামিং ব্যাক, নট কামিং ব্যাক, ভাই আপনি বলেন প্লিজ। কামিং ক্লোজ, সো আমি 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 আসি, ফর এনি সাজেশন, এনি কন্ট্রিবিউশন আমি থাকবো। আর আমি তোমাদের আগের কথাগুলো শুনি নাই ভাই, মিস করে গেছি, সরি। রিজু, শাকিল, ইয়াস, তোমরা সবাই বলছো, তোমাদের কথাগুলো শুনি নাই। মাহফুজ এটা সামান্য শুনতে পারছি, সো আমি জানি না, তোমাদের নিশ্চয়ই আরো ভালো কিছু আইডিয়া ছিল। তোমাদের যদি থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি জয়েন করছেন, এটাতে আমরা অনেক খুশি। না আমি আপনি জয়েন করতাম আসলে ভাই, সরি, আরো অলওয়েজই, আগে আমার জন্য টাফ টাইম, ওই যে একটু অফিসিয়াল টাইম ছিল তো, একটু ঝামেলা। আমি সুগার কোটিং করতেছি না ভাই, মানে আপনি আসলেই যে কোনো আড্ডা একটু চার্মিং হয়ে যায় আর কি। আরো মনে হচ্ছে যে আরো অনেকক্ষণ কথা বলা যাবে। ঢাকায় আসতেছি, হবে, দেখা হবে, কথা হবে, সিলেটেও যাব। আর ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার বলতে পারো যে আবার একটা ক্যারিয়ারে একটা ডিফারেন্ট একটা ফ্লেভার নিব আর কি এখন। টিপিক্যাল মানে আমাদের জব না আর কি এটা। না ভাই, আপনাকে ওয়েলকাম করছি, বাংলাদেশে আসেন ইনশাআল্লাহ। আর কংগ্রেচুলেশনস অবশ্যই থাকবো ইনশাআল্লাহ, হয়তো পাবলিকলি খুব শীঘ্রই হ্যাঁ, পোস্ট দিবেন। পাবলিকলি খুব শীঘ্রই আমি দিয়ে দিব, গ্রুপেও দিয়ে দিব। জি, জি। আর জাস্ট শুধু ওয়েট করতেছি আর কি, যে সবকিছু রেডি, আমার এভরিথিং ইজ সেট, জাস্ট শুধু এখন টিকিট কাটবো আর চলে আসবো আর কি, গুজগাছে যা সময় লাগতেছে। গ্রেট, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, সবাইকে অনেক কষ্ট করে অনেক সময় দিয়ে আমাদের সাথে জয়েন করছেন। আমি অফিসিয়ালি রেকর্ডটা এখানে ক্লোজ করতেছি।
থ্যাংক ইউ সবাইকে যারা প্রোগ্রামটা শুরু থেকে দেখতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সামনে আরো অনেকগুলো পর্ব হবে ইনশাআল্লাহ। আশা করি সবাই সাথে থাকবেন এবং সবাই সাপোর্ট করবেন এই ইনিশিয়েটিভটাকে। অবশ্যই গঠনমূলক সমালোচনা করবেন এবং ফিডব্যাক দিবেন। ওই ফিডব্যাকটাই আসলে আমাদের পাথেয়। অ্যান্ড বর্তমান কমিটি সবাইকে যে এই ধরনের একটা থট প্রসেসকে এগিয়ে নেওয়ার জন্য thanks to Mobashir, Faizullah, Aman Bhai, Tasneem, and especially Mahfuz Bhai for the background support. অ্যাকচুয়ালি হোস্ট হিসেবে এরকম একটা প্রোগ্রাম আমার জন্য একদম প্রথম। নানান জায়গায় ভুলভ্রান্তি অবশ্যই হয়ে থাকবে, and আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকে যারা গেস্ট ছিলেন, এতক্ষণ আমাদেরকে সময় দিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা জয়েন করতে পারেন নাই নানা কারণে, তাদেরকে অনেক মিস করেছি আসলে আমরা। এক্স জেনারেল সেক্রেটারি আফজাল আকন্দ রনি ভাই, আশরাফুল ফেরদৌস স্যার, মাহবুব ভাই, অ্যান্ড আমাদের এক্স প্রেসিডেন্ট মুনিম ভাই, আপনাদেরকে আসলেই মিস করেছি। স্পেশালি ধন্যবাদ দিতে চাই জুমন ভাই ও জীবন ভাই, আপনারা আপনাদের ওয়ার্কিং আওয়ারের মধ্যেও অ্যান্ড ডিফারেন্ট টাইম জোনের মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন। রিয়েলি গ্রেটফুল টু ইউ। এটা শুধু অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এক্স প্রেসিডেন্ট, এক্স জেনারেল সেক্রেটারিদের নিয়েই এই আয়োজনটা ছিল, কিন্তু এর বাইরেও আমরা জানি অনেকের অবদান রয়েছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গড়ার পেছনে। যারা না থাকলে হয়তো আমাদের কোনো প্ল্যাটফর্মই তৈরি থাকতো না এখন পর্যন্ত। যারা পেছন থেকে সবসময় অ্যাসোসিয়েশনকে এভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আশা করি ভবিষ্যতেও বরাবরের মতো আপনাদের এই ব্লেসিংস নিঃস্বার্থভাবে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জন্য দিয়ে যাবেন সবসময়। And with that note, stay tuned with Business Chronicles. প্লিজ সাবস্ক্রাইব এই চ্যানেলটা, যেটা নতুন আমরা চ্যানেল খুললাম এই প্রোগ্রামটার জন্য। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভেরি গুড নাইট।